আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আজকের আলোচনায় থাকছে একদিকে প্রধানমন্ত্রীর চীন সফর, অন্যদিকে দিল্লিতে চীন ভারত বৈঠক। চীনের কাছ থেকে 24 যুদ্ধবিমান ক্রয় করছে বাংলাদেশ, বিপরীত দিকে রয়েছে মার্কিন বাণিজ্য চুক্তির খড়গ। আরো আলোচনা করব ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদী দায়িত্ব নিয়েই দিলেন বড় ঘোষণা। দর্শক চাইলে সাবস্ক্রাইব করে যুক্ত থাকতে পারেন। চলুন শুরু করি। আমাদের সাথে আজ যুক্ত আছেন রাজনীতি বিশ্লেষক শেখ ফরিদ ও রাশেদ হায়দার। আপনাদের দুজনকেই আমজনতার আমি ফরিদ ভাইকে দিয়েই শুরু করব। ফরিদ ভাই, প্রধানমন্ত্রী চীন সফরে 14টি যুদ্ধ বিমান কেনার চুক্তি হচ্ছে বলে শোনা যায়, যেটা ভারতীয় সংবাদ মাধ্যম এবিপি আনন্দ প্রকাশ করেছে। যদিও বাংলাদেশের মিডিয়ায় এই খবরটি ফলাওভাবে প্রচার করা হয়নি। এদিকে মার্কিন বাণিজ্য চুক্তি এই কেনাকাটায় বাধা হয়ে দাঁড়াবে না তো ফরিদ ভাই? ধন্যবাদ আপনাকে, সেই সাথে আমাদের সহ-আলোচক রাশেদ হায়দার ভাই এবং আপনার আমজনতার যারা দর্শক রয়েছেন তাদের সালাম, নমস্কার এবং শুভেচ্ছা। আমি বুঝে উঠতে পারলাম না, বাংলাদেশ হলো এত মহাশক্তিধর দেশ, দেশ না দেশ। তো তাদের আসলে ভয় কিসের? তারা 14টা বিমান কিনুক, 1400 বিমান কিনুক, 140টা কিনুক। কিন্তু বলতে ভয় কিসের? ভারতের সংবাদ মাধ্যমে আমরা শুনবো, এটা আমাদের জন্য লজ্জার ব্যাপার। বাংলাদেশ বিমান কিনবে, এটা আমাদের মিডিয়াতে আসবে। আমাদের সিনা 56 ইঞ্চি থেকে 156 ইঞ্চি হয়ে যাবে। নরেন্দ্র মোদীর সিনা তো হচ্ছে 56 ইঞ্চি। আমাদের বাংলাদেশের ভাবির ছেলেদের, জামাতিদের, হেফাজতিদের, তারেক রহমানের বা বিএনপি জামাতের সবার সিনা 156 ইঞ্চি হয়ে যাবে। এদের ভয় কিসের? এত আমি বুঝে উঠতে পারি না। যাই হোক, নিঃসন্দেহে যদি সত্যি চায়নার সাথে বাণিজ্য সম্পর্ক গভীর করে, নিঃসন্দেহে সেটা প্রভাব ফেলবে। এই যে মুচলেকাটা আমেরিকার সাথে দিয়ে আসছে। আমরা কিছুদিন আগেও দেখলাম যে একটি জাহাজ ফেরত চলে গিয়েছে আবার। আমরা দেখেছি পুরাতন একটি জাহাজ, যেটা কেটে-কুটে কাটিং করে বিক্রি করার কথা, যেগুলো ২ গুণ ৩ গুণ লাভ প্রফিট হয়। সেই জাহাজটি কিন্তু ফেরত গেছে, আমরা দেখেছি। আমরা এও শুনতেছি বিশ্বস্ত সূত্রে যে রূপপুর পারমাণবিক চুল্লি যেটা আমরা কেন্দ্র করতেছি, সেটাও সমস্যা হয়ে যেতে পারে। তো যেহেতু চায়নার সাথে আমেরিকার একটা বিরোধ রয়েছে, আর চুক্তিতে তো লেখাই আছে যে আমেরিকার স্বার্থ বিরোধী কোনো দেশ গোষ্ঠীর সাথে সম্পর্ক রাখা যাবে না। মাশাআল্লাহ, এখানে অলরেডি ইসরায়েল ঘোষণা দিয়েছেন, হামাস আছে। আবার আপনি চীনে গেছেন, সমস্যা তো কম বেশি হবে। তাল মে কুছ তো কালা হবেই। আর আমরা দেখেছি চায়না মোটামুটি বাংলাদেশের জন্য কুপ্পা হিসেবে পরিচিত। যেই চীনে যায় তারপরে তার কুর্সি নিয়ে টানাটানি লাগে। এটাও আমরা দুষ্ট লোকেরা বলে, আমি বলি না। কারণ আমি চাই মিথ ভেঙে যাক। এই যে চীনা যুদ্ধ বিমান কিনছে বাংলাদেশ, যার যার ২৪ টি কিনবে, তারপরেও আবার সেগুলোর দাম নাকি একেকটা ৭০০ কোটি টাকা করে। বাংলাদেশের তো টাকাই নাই। টাকা পাবে কোথায়? টাকা দিবে কে? আমি তো বুঝে উঠতে পারি না। যেই দেশে এই মুহূর্তে রিজার্ভের অবস্থা খারাপ, বেতন দিতে পারতেছে না, সরকার নিজে লোন নেয়, টাকা পাবে কোথায়? এটুকু তো আমি বুঝলাম না। আরো একটা মজার বিষয় যে তিস্তা চুক্তির পানি বন্টন নিয়ে আলাপ হচ্ছে চায়নাতে। তিস্তা নদী কি চায়নাতে? এটা তো আমি জানতাম না। আমি আজকে জানলাম আরকি। আমি নিউজ পড়ার পর জানলাম যে তিস্তা নদীর বর্ডার ভারতের সাথে নয়, এটা চায়নার সাথে। এটা আজকে জানা হইলো আমার আরকি। যাই হোক, ভূগোল জ্ঞানও হয়তো আমার কম, তাই এটা জানলাম। মানে আমার সাথে ঝগড়া হইলো নোয়াখালীর লোকের। তো নোয়াখালী আমি জমি কিনেছি, সেখানে যদি আলোচনা করে মীমাংসা না করি, তো আমার বরিশালের লোকজন আমার বরিশালে গিয়ে যদি আমি হায়দার ভাইয়ের সাথে চুক্তি করি যে আমার তো ভাই জমিটা এই সমস্যা, তো হবে না তো ভাই। বা আপনার মাইজ দিতে আপনার সাথে আমার জমির আইল নিয়ে ঝগড়া, সেটা যদি আমি ঢাকা নারায়ণগঞ্জে বৈশা ফয়সালা করি, হবে না? আপনার সাথেই করতে হবে, মাইজ দিতে সেখানেই করতে হবে। আমরা বুঝে উঠতে পারতেছি না আমাদের বাংলাদেশ কোন দিকে যাচ্ছে, বাংলাদেশ সরকার কি চায়, বাংলাদেশ আদৌ আমাদের বাংলাদেশ আছে কিনা। একদিকে আপনি আমেরিকার সাথে চুক্তি করেছেন যে তাদের আমেরিকা থেকে আপনি নারী ভুঁড়ি, মুরগির নারী ভুঁড়ি পর্যন্ত কিনবেন। সেখানে লেখা আছে, আবারও বলি, সেটা হলো যে আপনি কোন অবস্থাতেই মার্কিন স্বার্থ বিরোধী কোন দেশ, কোন গোষ্ঠী, তার সাথে ব্যবসা বাণিজ্য করতে পারবেন না। তার মানে আপনি ইরানের সাথেও কিছু করতে পারবেন না। বিষয়টা এরকম। তো এখন এর মধ্যে আমাদের বাংলাদেশ সরকার সেখানে গেলেন। তিনি তাকে রেড গালিচা তাকে সংবর্ধনা দেওয়া হলো। খুব ভালো খবর। কোনো সন্দেহ নাই। এটা দেশের জন্য বিরাট সম্মান বয়ে এনেছে। কিন্তু আমরা এও দেখেছি যে মালয়েশিয়ায় গেলে তাকে কে রিসিভ করেছে। আমরা এও দেখেছি চায়নাতে গেলে তাকে কে রিসিভ করেছে, এটাও দেখেছি। এতেই বোঝা যায় যে ওখানে কতটুকু মর্যাদা দিয়েছে এবং দেয় নাই। সো ওই প্রসঙ্গেও গেলাম না। আমরা যেটা আছি সেই প্রসঙ্গেই থাকি। যে চীনের সাথে সম্পর্ক উন্নয়ন ঘটার কারণে বাংলাদেশে কি প্রভাব পড়তে পারে? প্রথমত ভারত নাখোশ হবে। তো বাংলাদেশের মানুষ তো ভারতের মানে হিসাবের মধ্যেই রাখে না। তারা ৭ দিনে কলকাতা দখল করবে, ৪ দিনে দিল্লি দখল করবে। তাই ভারতের কথা বাদ দিলাম। কিন্তু তাদের যে খালু শ্বশুর আমেরিকা যদি রাগ করে, তাহলে কোথায় যাবে? যে আমেরিকার ডরে জামাত ইরানের উপর হামলা করছে আমেরিকা, সেখানে ইসরায়েলের নাম নিল, আমেরিকার নাম নিতে সাহস পায় না।
আমরা এও দেখেছি যে একটি মহিষের নাম শুধু রাখা হয়েছিল ডোনাল্ড ট্রাম্প। মোটামুটি ডোনাল্ড ট্রাম্পের আগমুতু, গোবর, মুত এগুলো পরিষ্কার করতে করতে এখন বাংলাদেশের জীবন তেজপাতা হয়ে গেছে। তারা কোরবানি দিবে তো দূরের কথা, তার জন্য ফ্যানও রাখতে হয়। আমরা দেখলাম। তো যেই দেশের একজন ব্যক্তির নামে যদি মহিষের নাম রাখে, আল্লাহ বাঁচাইছে যে কোনো কুত্তার নাম রাখে নাই, তাহলে আরো বিপদ হয়ে যাইতো, মুসলমান বিপদে পড়তো। কারণ কুত্তায় তো ইসলামে পালা হারাম। আমার ধারণা কোনো কুত্তার নামও যদি এরকম রাখে, বাংলাদেশের মোটামুটি জামাতের আমির সেটাকে নিয়ে বাসায় রাখবে, কোনো সন্দেহ নেই। মহিষ দেখে হয়তো রাখে নাই, কারণ মহিষ গোবর-টোবর আছে, সেই কারণে আরকি রাখে নাই। রাখতে সাহস পায় নাই। নইলে মোটামুটি জামাতের আমির তো এই মহিষ বাড়িতে নিয়ে রাখতো। যাই হোক, আপাতত চিড়িয়াখানায় পাঠাইছে। তো যারা একটা মহিষের নাম রাখলে ভয়ে অস্থির হয়ে যায়, তারা কিভাবে চায়নাতে চুক্তি করবে আমি বুঝে উঠতে পারি না। আমার মাথায় ঢোকে না। তবে আবারও বলে রাখি, চায়না যেকোনো শাসকের জন্য একটা বিপজ্জনক। আমরা দেখেছি চায়নাতেই যারা যায়, তবে তারাই বিপদে পড়ে। তবে ভারতে বিএনপির বিষয়টা অবশ্য আলাদা। আমি চায়নার জাদুঘরে তন্ন তন্ন করে খুঁজে দেখেছি, সেখানে বঙ্গবন্ধুর কোনো ছবি নাই। শেখ হাসিনার তো থাকার প্রশ্নই আসে না। কিন্তু আমি সেখানে খালেদা জিয়ার ছবি দেখেছিলাম জাদুঘরে। ঠিক আছে? ঠিক যেমন আপনার ইন্দিরা গান্ধী স্মৃতি জাদুঘরে আপনি গিয়ে সেখানে বঙ্গবন্ধুর ছবি পাবেন। ইভেন এরশাদের ছবি পাবেন, জিয়ার ছবি পাবেন না। তো এগুলো অনেক কিছুই সিম্পটম। এগুলো এগুলো একটা কিন্তু সিম্পটম। এগুলো একটা মেসেজ দেয়। যেমন আপনি আম ইন্দিরা গান্ধী স্মৃতি জাদুঘরে আপনি জিয়ার ছবি পাবেন না। চায়নার জাদুঘরে আপনি গিয়ে খালেদা জিয়ার ছবি, আমি চমকে গেছি। এখন কি খালেদা জিয়ার ছবি আছে? তাহলে একটু খুঁজে দেখি বঙ্গবন্ধুর ছবি আছে কিনা। হারিকেন লাগায় খুঁজে পাইনি। তো তার কারণে হয়তো চায়নার সাথে সম্পর্ক একটু ভালো থাকতেই পারে। কিন্তু আমেরিকা আর ভারতের ধাক্কায় এই চীনের চুক্তি, মানে আমাদের জামালপুরের ভাষায় যদি বলি, চিত্তরায় পড়ে না গেলে হয়। এখন অপেক্ষা করেন। আমরা অপেক্ষা করি, দেখতে থাকি কি ঘটে। জি, ধন্যবাদ। জি, ফরিদ ভাই, আমি রাশেদ হায়দার ভাইয়ের কাছেও এ বিষয়ে একটু আলোচনা শুনতে চাইবো। সেটা হচ্ছে, এই যে প্রধানমন্ত্রীর চীন সফরে যে যুদ্ধ বিমান কেনা হচ্ছে ২৪ টা। এটা ভারতীয় সংবাদ মাধ্যম বলছে। বাংলাদেশের সংবাদ মাধ্যমে নেই। এখন মূলত যেটাই হোক, যদি এমন চুক্তি হয়, ১৩ টা স্বাক্ষর হয়েছে আমরা যতদূর জানতে পেরেছি, সমঝোতা স্মারক। হ্যাঁ, এখন যে বিষয়টা আলোচনার সেটা হচ্ছে মার্কিন বাণিজ্য চুক্তি, একটা কিছু শর্ত রয়েছে যে মার্কিন স্বার্থ বিরোধী কোনো কিছু করা যাবে না। এই চুক্তিটি কি এই চীনের সাথে এইসব যেই সমঝোতা স্মারক এবং যেসব এই যে যুদ্ধ বিমান কেনা, এগুলোতে বাধা হয়ে দাঁড়াবে কিনা? রাশেদ হায়দার। ধন্যবাদ মাসুদ ভাই, ধন্যবাদ শেখ ফরিদ ভাই বা দর্শকদের প্রিয় জিন্দা পীর যিনি আছেন, ওনার সাথে আসলে বৈশাখ কথা বলাটাও আমার সাহসে কুলায় না। তারপরও যেহেতু মাসুদ ভাই ডাকে, বলতে বাধ্য হই। মাসুদ ভাই, ওই যে বিয়ের কাবিন নামা হয় তো দেখছেন, বিয়ের সময় কাবিন নামা হয় যে মেয়েরা কাবিনের এত টাকা দিবেন, তারপরে এই করবেন সেই করবেন, এই তো বিশাল কাবিন নামা। তো বিয়ের পরে হঠাৎ করে এই 10 বছর পরে শ্বশুর বাড়িতে গেছিল বউ নিয়া, জামাই। তখন জামাইরে জিগাইলো, কি জামাই 10টা বছর বিয়ে হইলো, তুমি দেখি তোমার ঘরে পোলা পাইন দেখি 11-12টা। কয়, আমি তো আপনাকে ওই যে কাবিন নামার পরে আপনার কাছে ওয়াদা করছিলাম না, জীবনে আপনার মাইয়ার পেট খালি রাখুন না, ওই জন্য বছরে বছরে ভরাই দিই। চীনের সাথে চুক্তি 17, 18, 38টা চুক্তি হইতে পারে, পেট ভরাইয়া দিবে, কিন্তু আসলে চুক্তি কয়টা কার্যকর হবে? সর্বপ্রথম একটা জিনিস, পৃথিবীতে এমন কোনো বেকুব নাই যে 100 টাকা যাই এমন কোথাও রাখবে যেটা চুরি হয়ে যাওয়ার ভয় থাকে বা আগুনে পুড়ে যাওয়ার ভয় থাকে। কেউ রাখে না। আপনি কি চাইলে ওই যে যেই ব্যাংক বন্ধ হয়ে যাইতেছে, জানেন বন্ধ হয়ে যাবে, এখানে টাকা রাখবেন? রাখবেন না। চায়না বলেন, ইন্ডিয়া বলেন, জাপান বলেন, আমেরিকা বলেন, সবাই পয়সা কখন দেয়, ইনভেস্ট কখন করে, যখন স্থিতিশীলতা থাকে। আওয়ামী লীগ আমল প্রচন্ড খারাপ ছিল, আপনাদের মতন আমিও মানিয়ে নিলাম, বঙ্গুদের মতো খুব খারাপ ছিল, একেবারে যা যা আছে সব। কিন্তু গত 15 বছর এক হাতে এক মহিলার শাসনের কারণে দেশ স্থিতিশীল ছিল, নো সুদূরবুদু, যার কারণে সমস্ত ইনভেস্ট আসছে। কারণ ওরা অন্য দেশের সরকার থেকে না, এখানে দিলে আমি 10 বছরের ভিতরে আমার টাকা লাভ সহ তুলে নিয়ে যেতে পারবো। এখন যে সরকার, তা তোরা জানে যে যেহেতু আপনারা কইতেছেন যে আওয়ামী লীগ নাই, কিন্তু আওয়ামী লীগ নাই কই আবার সেনা নামাইতে হয়। ওই আওয়ামী লীগ নিঃশেষ, এরপরও প্রতিদিন আপনারা ধরতে হয় আওয়ামী লীগ। তো 6 কোটি লোকের আলাদা রাইখা, দেশ অস্থিতিশীল রেখা, কোন বেকুব আছে যে ওইখানে পয়সা ঢালবো আপনাকে উন্নয়ন কর্মকাণ্ডে? এখন আমার ভাই যেটা করে, 700 কোটি টাকা করে এক একটা বিমান, তো 14টা বিমানের যে হিসাব আসে তাতে $1.36 বিলিয়ন, নিয়ারলি আপনি $2 বিলিয়ন বিমান।
তো ভাই বললেন যে ফরিদ ভাই বললেন যে ইন্ডিয়ান পত্রিকায় পাইছে, তবে আমি বাংলাদেশের আরেকটা নিউজ চ্যানেলে একটা খবর দেখছি, তারা বলতেছে যে বাংলাদেশ 14টা না জানি 24টা বিমান কিনতেছে, এগুলা ভারতের রাফায়েলের চেয়ে উন্নত। ভাই আমি তো অবাক হয়ে গেলাম। 700 কোটি টাকা দিয়ে হ্যাঁ, ভারতের রাফায়েল, ভাই কিন্তু ভারত রাফায়েল বানাইলো কবে? ভারতে তো রাফায়েল নাই, রাফায়েল তো ফ্রান্সের। ফ্রান্সের রাফায়েল যেটা টক্কর দেয় আমেরিকান বড় বড় ফাইটার জেট গুলার লগে। সেখানে ভারতের রাফায়েল কেমনে হলো এইটা যেমন একটা বুঝলাম না যে এটা কোন কারণ। আর ফরিদ ভাই তো কইছেন 24টা কিনবেন আর 34টা কিনবেন, বুক ফাটায় বলেন না ভাই, মাইক লাগাই দেন মসজিদে মসজিদে যে আমরা কিনতাছি 24টা 34টা, আমরা আজকেই জামুগা দখল করতে। তাই কিনেন, আমেরিকার লগে একটা চুক্তি আছে যে তোমার বউ আমার বউ, আমার বউ আমার বউ, আমেরিকার লগে চুক্তি। আমি যারে শত্রু মনে করব সে তোমাদের শত্রু, আমার মিত্র তোমাদের মিত্র হবে, কিন্তু আমি চাইলে রাশিয়ার তেল তোমারে কিনতে বলতেও পারি, নাও বলতে পারি, তবে আমি যা যা নিবো রাশিয়া থেকে সেই দিকে চোখ দিতে পারবা না। রাশিয়ার লাগে ব্যবসা আমেরিকার চলবে, তাতে সমস্যা নেই, কিন্তু তোমারে বলছি না না। এখন যে অ্যাম্বাসেডার সাহেব আসছেন, উনি তো ওই যে বিয়ার কাবিন নামা করে রয়েছেন না, চায়না থেকে দূরে রাখুন, মই রাখুন, সে রাখুন, উনি এখন কি করবেন? কাবিন নামা ফলো করবেন নাকি অন্য কিছু করবেন? এটা হচ্ছে প্রথম কথা, যে কোনটা ফলো করবেন উনি। কিনা আইলেন, এখন ওই যে দাদাই কইলো যে আনতে তো গেলেন, এখন আইবনি। খালেদা জিয়ার ছবি হয়তো দেখে আসছেন ফরিদ ভাই, ওখানে ওই বিভিন্ন জায়গায় আছে, এটা নিতে পারে। এখন ঘটনা হচ্ছে যে আপনি মালয়েশিয়া গেলেন, মালয়েশিয়াটা নিল কি? ওইটা কি চায়না নিচ্ছে বলে মনে হয় না। চায়না তো করাইতে পারে না যে ঠিক আছে তুমি মালয়েশিয়া হইয়া এইদিকে আসো, কারণ মালয়েশিয়ার লাগে তো চায়না একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং আছে। এই কারণে আমেরিকা কিন্তু মালয়েশিয়ার উপরও খেপা। সুতরাং এখন দেখতে থাকেন যে আসলে আমেরিকা কি খেলাটা খেলে। ভারত কিছু খেলবে না, ভারত কি, ভারত মাথা খারাপ। 34টা আসবে রাফায়েলের চেয়ে শক্তিশালী, 34টা মনে হয় আগামী সপ্তাহে চলে আসবো। রাফায়েল আছে মাত্র 5টা না 8টা, এর আগামী জুম্মাবারই চলে আসবো, আগামী জুম্মাবারে চলে আসবো। সুতরাং আমরা ব্যাপক শক্তিশালী। এমনি আমগো রাঙামাটি ফাঙ্গামাটি সব গেছে গা, এখন আমরা ব্যাপক শক্তিশালী। সুতরাং দেখেন একটা সপ্তাহ স্যার আসুক, দেশে ফিরে আসুক, স্যার স্যার কি কি নিয়ে আসে। মালয়েশিয়া থেকে তো স্যার অনেক কিছু আনছেন অলরেডি, আনছেন না? বিরাট কিছু। হ্যাঁ, মালয়েশিয়াতে তো বলেই দিছে যে মানে আমাদের ভিসা লেস ঢুকতে দিবে, একদম ভিসা ছাড়া, খালি যাবেন আর কাজ করবেন, পয়সা কামাইবেন। অষ্টডিম্ব প্রসব করছে মালয়েশিয়া। আর চায়না থেকে আসলে কি কি আনে এটা বাংলাদেশ মিডিয়া বলে না কেন এখন? জি, এটাতে ওয়ান্ডারফুল ডায়মন্ড টুথ পাউডার, এটা অ্যাডভার্টাইজ দেখতাম। তো ওই রকম কি আছে সেটা ভবিষ্যৎ বইলা দিবে, একটু ওয়েট করেন, এত বিচলিত হয়েন না, দেখতে থাকেন। ধন্যবাদ মাসুদ ভাই। আপনাকে শোনা যাচ্ছে না, আনমিউট করেন। বুঝতে পারছি মাসুদ ভাই শুনতে পারবে না, তার আগে আমাদেরই বলতে হবে, নাহলে দর্শক খেপে যাবে। মাসুদ ভাই আপনার শোনা যাচ্ছে না। আমার কথা কি এখনো শোনা যাচ্ছে না? এখন শোনা যাচ্ছে। জি বলেন বলেন। হ্যাঁ, শোনা যাচ্ছে। মানে আমার ওইখানে বিদ্যুৎ আমরা ভাবছিলাম শোনা না গেলে আমরা নিজেরাই শুরু করতাম, টেনশন করবেন না। হ্যাঁ, এই কারণে ওই একটু ডিস্টার্ব হয়। যাই হোক, যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে দিল্লিতে ওয়াং ই এর সাথে অজিত দোভালের বৈঠক হয়েছে। শোনা যাচ্ছে চীন ভারত সম্পর্ক স্বাভাবিক হচ্ছে। বাংলাদেশে মার্কিন আধিপত্যবাদ রুখতেই কি এই সম্পর্ক স্বাভাবিক করা? এদিকে ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদী দায়িত্ব নিয়েই ঘোষণা দিলেন ভিসা চালুর, টুরিস্ট ভিসার চালুর ঘোষণা দিয়ে দিলেন অলরেডি, এবং তিনি এও বললেন যে সীমান্ত সমস্যাও সমাধান হবে। এই বিষয়গুলো আসলে কোন দিক থেকে কি হচ্ছে ঠিক বুঝে উঠছি না। ফরিদ ভাই, আপনার কাছ থেকে শুনুন। ধন্যবাদ আপনাকে আবারও। তাহলে যে বাংলাদেশের সব চমৎকার খবর আসতেছে প্রতি মুহূর্তেই। আমরা ৩-৪ ঘন্টা আগে শুনলাম ভিসা দিবে, ৩-৪ ঘন্টা পরেই শুনলাম যে সীমান্ত সমস্যার সমাধান হচ্ছে। তারপর ওইদিকে অজিত দোভালের যে সাথে মানে ভারতীয় কর্মকর্তাদের সাথে চীনের যে বৈঠক চলতেছে প্রকাশ্য এবং গোপনে, সেই খবর আমরা আগেই জানি। তো আসলে কি যে হচ্ছে আর কি যে হচ্ছে না বোঝা বড় মুশকিল। কারণ ওই যে শিয়াল কি শিলপাটায় ডলাডলি মরিচের কর্মশালা। এখন কোনো কারণে যদি চায়নার সাথে ভারতের প্রীতি গাইটে প্রীতি আবার স্বাভাবিকরণ হয়, কেউ কাউকে বিশ্বাস করবে না, এটাও আমরা আবার জানি। কেউ কাউকে দোস্তি, চীন এবং ভারতের যে সম্পর্ক সেটা দোস্তি পাক্কা, খরচা আপনা। চীনের সাথে ভারতের যে সম্পর্ক টোটালি বাণিজ্যিক। এখন যেহেতু এই মুহূর্তে বাংলাদেশের প্রধানমন্ত্রী চায়নাতে গিয়েছে, চায়না জানে ভারত এই মুহূর্তে একটু গোসা করবে, এটাই স্বাভাবিক। তাই গোসা থামানোর জন্য নিশ্চয়ই কোনো না কোনো আলোচনা হবে, যে আলোচনা কোনোদিনই তারেক রহমান সাহেব জানতে পারবেন, আমরাও জানতে পারবো না।
এটাই স্বাভাবিক। কারণ বড়, বড় মানে ৭ গায়ের মন্ডল আর ১ গায়ের মন্ডল ফাত্রা মন্ডলের সাথে তো পার্থক্য আছে। যিনি ৭ গায়ের এরা হলো ৭ গায়ের মন্ডল। তারা তলে, তলে কি আলোচনা করবে এটা তারা আমরা জানতে পারব না। তবে বোঝা যাচ্ছে যে চায়নাও চিন্তিত যে যাতে ভারত গোস্বা না করে। এটা আমরা বুঝতে পারছি। কিন্তু আমার কাছে আবার না যে ভারত যে ভিসা দিল, এটা আমার কাছে কেমন, কেমন যেন মনে হচ্ছে। বাংলাদেশ যেমন বেশি উজাইছে, একটু আগে একটা পোস্ট দিয়েছি যে, "অতি বড় হইও না, ঝড়ে ভাঙবে মাথা। অতি নিচা হইও না, ভেড়ায় খাবে পাতা।" তো আমার কেন যেন এটা মনে হয় যেন বাংলাদেশ এত উজাইছে, অনেকটা এত লম্বা হয়ে যাইতেছে যে ঝড়ে মাথা ভেঙে যেতে পারে। আমার মনে হয় ভারত কিছুটা নিচু হয়েছে আমার ধারণা। এটা কিন্তু ভারতের জন্যে কারণ এমনিতেই বাংলাদেশের বাঙ্গুরা, বাংলাদেশের জামাতি, হেফাজতি, পেয়ারা পাকিস্তানি, তুরস্কের দালাল যারা, যারা নিজের বাংলাদেশে থেকে মনে করে তারা সব পাকিস্তানি, কেউ আরব, কেউ তুরস্ক। তারা হয়তো ভাবতে পারে, এটা ভাবতে পারে। আমি বলছি না যে ভাববে বা ভারত ভুল করছে তা বলে। কিন্তু এরা ভেবে নিবে যে ভারত ঠকে গেছে। যারা নাকি বাংলাদেশ থেকে বলে যে ইরান জিতে গেছে, মানে টপ লেভেল থেকে শুরু করে পিয়ন পর্যন্ত মেরে ফেলতেছে এবং ডিক্লেয়ার দিয়ে মেরে ফেলে তারপরেও বাংলাদেশের মানুষ বলে ইরান জিতে গেছে। তেহরানের কসাইরা জিতে গেছে। তো সেই জায়গায় ভারত যখন ভিসা দিয়ে দিল, সীমান্তের সমস্যার সমাধান হয়ে যাবে। এখন বাংলাদেশের আমার ভাবির পোলারা বলবে ভারত ডরাইছে। যদিও ভারত এখানে তার ভিন্ন কৌশল অবলম্বন করবে। কিন্তু কখনো, কখনো না নিচু হতে হয় না। বেশি নিচু হইলে কিন্তু ছাগলের পাতা খাইবে। যেমন বড় হইলে যেমন ঘাড় ভেঙে ফেলে ঝড়ে, তেমনি বেশি নিচু হইলে আপনাকে ভেড়ায় পাতা খাবে। এত নিচু হওয়া উচিত না। আমি জানি না ভারত তার অনেক বড় রাষ্ট্র, অনেক বিজ্ঞ তাদের কূটনীতি, কোনো সন্দেহ নাই তাদের কূটনীতি ওয়ার্ল্ড ক্লাস কোনো সন্দেহ নাই। কিন্তু আমাদের আমি একজন বাংলাদেশের একজন প্রখ্যাত নেতার মুখে শুনেছি যে বড়, বড় মাথায় মাঝে মধ্যে ছোট, ছোট জিনিস ধরে না। এটা আমরা শুনেছি আরকি। এটা বড় নেতা বাংলাদেশের এক সময়ের সবচেয়ে বড় নেতাদের একজন। তার মুখেই শুনেছি যে বড়, বড় মাথায় ছোট জিনিস ধরে না। আমার মনে হয় ভারতের মাথায় বাংলাদেশ প্রসঙ্গে ছোট বিষয় তাদের মাথায় ঢুকতেছে না। তারা আমেরিকা, রাশিয়া, চায়না, কানাডা, ইউরোপীয় ইউনিয়ন, অস্ট্রেলিয়া নিয়ে ভাবতেছে, দুবাই নিয়ে ভাবতেছে। বাংলাদেশ ছোট তো এই ছোট বিষয় নিয়ে ভাবতেছে না। কিন্তু মাঝে, মাঝে কিন্তু মরার শামুকে পা কাটে। ভারতের এই ব্যাপারে অবশ্যই সতর্ক হইতে হবে। নিঃসন্দেহে ভারতের কূটনীতি বিশ্বমানের তাতে সন্দেহ নেই। কিন্তু কেন যেন আমার মনে হচ্ছে যে এই যে ভিসা দেওয়ার ভিসার ব্যাপারে আমার মনে হয় এইবার বাংলাদেশ থেকে মোটামুটি যারা ওই যে গজওয়াতুল হিন্দ করতে যায় তারাই ভিসাটা আগে করে রাখবে আমার ধারণা আরকি। তারপরে ওই যে ১ কোটি অনুপ্রবেশকারী গিয়েছে, মনে হয় আরো ১ কোটি ঢুকবে এবার এই সুযোগে। যাই হোক সেটা পরের অন্য প্রসঙ্গ। তবে আমি চাই যে একটা দেশের সাথে, প্রতিবেশী দেশের সাথে, বাংলাদেশের সাথে যে প্রতিবেশী রাষ্ট্রের সম্পর্ক ভালো হোক। এটা আমি কামনা করি। সেটা আমেরিকা হোক, চায়না হোক, সবার কারণে সবার সাথে সম্পর্ক ভালো থাকুক, কোনো সন্দেহ নেই। কিন্তু আমার উস্তাদে কইছে যে, যতই তুমি ভালা হও, সবার সাথে সম্পর্ক রাখা সম্ভব না। সবার সাথে ভালো হওয়া যায় না। আপনি যত বড় দেবতার ফেরেশতা হন, আপনি সবার কাছে কখনোই ভালো হবেন না। হতে আপনি পারবেন না। হওয়ার সুযোগ নাই। আপনাকে কারো না আপনি যত কিছুই করেন কারো না কারো কাছে, কারো দৃষ্টিতে আপনি খারাপ থাকবেনই যত ভালো কাজই করেন। আর আপনি যেটা বললেন, আমাদের এই মুহূর্তে বাংলাদেশ নিয়ে খুবই জটিল অঙ্ক কষতেছে বিশ্বের বিভিন্ন শক্তি। কয়েকটা দুর্বল রাষ্ট্র, কয়েকটা বড় রাষ্ট্র এবং বিভিন্ন এছাড়াও আরো বিভিন্ন দেশ যেগুলোর নাম আমরা হয়তো এখন অনুমানই করতে পারতেছি না। বাংলাদেশকে নিয়ে যে একটা কিছু হচ্ছে, এটা কিন্তু সুস্পষ্ট। আপনি দেখেন ইসরায়েল যখন ইরানে হামলা করল, আমরা ধরে নিয়েছিলাম যে ২-৩ টা দেশ ইসরায়েলের পক্ষে। পরে কি জানলাম যে ৫১ নাকি ৫২ টা দেশ ইসরায়েলের পক্ষ হয়ে কাজ করেছে। তার মধ্যে ১০-১২ টা দেশ মুসলমান। সুতরাং রাজনীতি এবং বিশ্ব রাজনীতি এগুলো খুবই জটিল বিষয়। আমাদের এখন অপেক্ষা করতে হবে যে চায়না থেকে যেটা রাশেদ হায়দার ভাই বললেন, যে চায়না থেকে আমাদের জাতীয় ভাইয়া ফিরে আসুক। তারপরে দেখি যে আসলেই কি হয়েছে। আর বাংলাদেশের পত্রিকায় আসুক কি, কি ঘটেছে। নাকি আমেরিকার সেই চুক্তির মধ্যে একটু গোপন রাখবে তা আমরা জানি না। তবে আমি বলতে চাই যে বাংলাদেশে ২৪ টা বিমান কিনলেন। আপনি তো বার্মারে দেখলে আপনার কাপড়-চোপড় নষ্ট হয়ে যায়। বার্মার বার্মার যে ওই যে আপনার আরাকান আর্মি তারা এসে আপনার ১৫০ জেলে নিয়ে যায়। তারা অস্ত্র নিয়ে এসে আপনার দেশে গান গায়, নাচে, ডিজে পার্টি করে যায়। আপনার তার চোখের দিকে তাকানোর সাহস আপনার হয় না। তো এই যে বিমান আনতেছেন এই বিমান কার বিরুদ্ধে ব্যবহার করবেন? ভারতের বিরুদ্ধে? দেখেন ভারতের বিরুদ্ধে তো বিমান দরকার নাই। বাংলাদেশের জামাত বলেছে তাদের ৫০ লক্ষ জিহাদি রেডি। তারপরে কোন হাঁপানি রোগী, মৌলবি, লিল্লাখোর, তারপরে আপনার আ রিক্শাওয়ালা এরা তো বলেছে ১ কোটি লোক গিয়ে ভারত দখল করে ফেলবে। বিষয়টা এরকম যে ব্রাহ্মণবাড়িয়া থেকে লোকজন এসে জামালপুর দখল করে নিবে এরকম মনে করতেছে। অথবা জামালপুর থেকে গিয়ে গফরগাঁও দখল করে নিবে। অথবা গফরগাঁওয়ের লোক মনে করছে আর কি আমরা যাই গাজীপুর দখল করে নিব। অথবা গাজীপুর মনে করতেছে মিরপুর ঢাকার এক অংশ দখল করে নিব। এরকম তারা মনে করতেছে ভারতকে। তো তাদের তো বিমানের দরকার নাই। তো আমার হাসি আসলো যে আমাদের এই বিমান কতগুলো কিনতেছে এটা বলার সাহস আমাদের এত বড় হিম্মতওয়ালা শাসক তারা পাচ্ছে না। এটা আমার জন্য বড়ই আমার কাছে একটু লজ্জা লাগলো আরকি। জি, ধন্যবাদ। ফরিদ ভাই আপনি বলছিলেন পরাশক্তিগুলোর কূটনীতির জালে বাংলাদেশ অনেকটা এরকমই বলতে চেয়েছেন।
আমরা জি। তো এও শুনেছি যে লড়াইটা হচ্ছে বঙ্গোপসাগর নিয়ে। রাইট। কোন সন্দেহ নাই। শুধু বঙ্গোপসাগর না। মানে আপনার বঙ্গোপসাগর তো সামরিক কারণে। নিঃসন্দেহে এটা সত্য। বঙ্গোপসাগর এবং সেন্ট মার্টিন এগুলো সামরিক কারণে। আর বাংলাদেশটাকেও দরকার। কারণ এটা 18 কোটি মানুষের দেশ। এটা একটা সুপার মার্কেট। আপনি যদি প্রতিদিন এখানে ৳১ র চকোলেট বেচেন প্রতি মানুষের প্রতি 18 কোটি টাকা। যদি আপনি ৳১০০ র কাপড় বেচেন তাহলে ১৮০০ কোটি টাকা। যদি প্রতিদিন আপনি ৳১,০০০ গড়ে বিক্রি করেন, তাহলে এখন বুঝেন কত বিলিয়ন ডলারের ব্যাপার। সুতরাং বাংলাদেশটা একটা সুপার মার্কেটও। মালয়েশিয়াতে আমি কয়েকজনের কাছে শুনেছি। তারা ভাবতেই পারে না যে এত বড় একটা মার্কেট বাংলাদেশ। মালয়েশিয়া, চায়না না। চায়না তো আমি দেখলাম যে চায়নার লোকজন এসে ঢাকার মান্ডাতে হকারি করে। আমি নিজের চোখে দেখেছি। তাদের আমি গাজীপুর, মিরপুরে হকারি করতে দেখেছি। হাতে, হাতে জিনিস নিয়ে বেচে যা বাংলাদেশিরাও করে। তো মালয়েশিয়ানরাও বাংলাদেশকে বড় মার্কেট মনে করে। আমি একবার মালয়েশিয়াতে গিয়েছিলাম। যে ব্যবসা-বাণিজ্য তো করতে পারতেছি না। ব্যবসা করলেই লস হয়। ব্যবসায় একটা চাকরি-বাকরি দেন, যাতে ভালো আয় করতে পারি। এই লেবারগিরি করতে পারবো না, এমন একটা চাকরি যাতে ভালো আয় করা যায়। মানে একটা বিশেষ চাকরির জন্য গিয়েছিলাম। মালয়েশিয়ার লোকজন আমার কি বলছে জানেন? কই তোমার দেশে 18 কোটি মানুষ। একটা পণ্য বিক্রি করলেই তো তুমি মিলিয়নার হয়ে যাইতে পারো ২ বছরে। ১ বছর সরি বলছে বছরে তুমি মিলিয়ন, মিলিয়ন টাকা ইনকাম ডলার ইনকাম করতে পারো। তোমরা কেন মালয়েশিয়ায় আসো? কয় তুমি তো আর এই সাধারণ শ্রমিকের মতো না। তুমি কেন আসো? আমি অবাক হয়ে গেলাম। মানে মালয়েশিয়ায় গিয়ে জানলাম যে বাংলাদেশে মিলিয়নার হওয়া যায় বিজনেস করতে। ইভেন চায়নাতেও আমি শুনেছি। চায়নাতে গিয়েছিলাম ওরা বলেছে, কয় তোমাদের বাংলাদেশ তো সুপার মার্কেট। তোমরা চাইলেই তো ধনী হয়ে যাইতে পারো। তো এইটা বাংলাদেশটা একটা সুপার মার্কেট। পাশাপাশি আরেকটা আছে যে বহু সুদূর প্রসারী পরিকল্পনার কারণে বাংলাদেশের মৌলবাদীদের জঙ্গিবাদে ব্যবহার করার জন্য আর এরা ব্যবহৃত হয়েই থাকে। মানে এরা ব্যবহৃত হওয়ার জন্য রেডি। মানে এরা শুধু হুম, কি ওই যে আমাদের একটা বাংলা প্রবাদ আছে না? ফরিদ ভাই আমার একটা ইয়ে ছিল, প্রশ্নে এটা ছিল যে এই যে দিল্লিতে ওয়াং ই এবং অজিত দোভাল যে বৈঠকটা করলেন, হুম, এদিকে তো আমাদের প্রধানমন্ত্রী আছেন চীনে। এখন এই যে এই বৈঠকটা কি বাংলাদেশে মার্কিন আধিপত্যবাদ রুখতেই কি তাদের এই সলা পরামর্শ? কারণ এখানে মার্কিন যুক্তরাষ্ট্র প্রভাব বিস্তার করুক, এটা যেমন চীন চায় না, ভারতও চায় না। জি। আমরা যতদূর অনুভব করি বিষয়টা আপনি ঠিক ঠিক এইরকম। আপনি ঠিক এখানে বলেছেন কি যে এমন কিছু? আপনার কি মনে হয়? হ্যাঁ, এটা আমি ভুলে গিয়েছিলাম বলতে। আপনি ঠিকই বলেছেন যে ভারত এবং চায়নার যত বিরোধ থাকুক, তারা এখানে মার্কিন আধিপত্য মেনে নিবে না। কারণ এইখানে আমেরিকার অবস্থান মজবুত মানেই ভারত এবং চায়না অনিরাপদ হয়ে যাবে। তো বাংলাদেশকে নিয়ে তাদের যতই টানাপোড়েন থাকুক, চায়না চায় বাংলাদেশ আমার পকেটে থাকুক। গরিবের বউ তো সবারই ভাবি, তাই না? গরিবের বউ তো সবার ভাবি। বাংলাদেশ নামের যে গরিবের বউটা, এটা চায়নাও পকেটে রাখতে চায়, ভারতও নিতেই চায়। তো তারপরেও ভারত একটু বলে যে আমরা যেহেতু দেশ স্বাধীনের সহযোগিতা করেছি, আমাদের একটু অধিকার বেশি। তারা ২ জনেই টানাটানি করে। কিন্তু তার মানে এই না যে তাদের এই বিরোধের মধ্যে থার্ড পার্টি চলে আসবে। এটা ভারতও চাইবে না, চায়নাও চাইবে না। আবার আরেকটা মজার বিষয় হলো, এখানে আরো টুইস্ট আছে। আমেরিকাও চাইবে না যে চায়না শক্তিশালী অবস্থানে এখানে নিক। কারণ তাহলে আবার তার সমস্যা হয়ে যাবে। চায়না এখানে মজবুত হলে আবার আমেরিকার সমস্যা হয়ে যাবে। অর্থাৎ পুরো বাংলাদেশটা এখন মানে যেকোনো সময় আমরা বলির পাঠা হয়ে যাব। যেমন সুন্দরবনে বাঘ ধরতে আপনি কি করেন? একটা পাঠা রেখে আসেন। অন্য কোনো প্রাণী রেখে আসেন ধরার জন্য। তো বাংলাদেশটা এরকম হয়ে গেছে। একদিকে গরিবের বউ, সুন্দরী বউ সবার ভাবিও বলতে পারেন। অথবা আমাদের কাবাব মেয়ে আমরা হাড্ডি হয়ে গেছি। হাড্ডির কোনো কাজ নাই কিন্তু। হাড্ডির কাজ কি? মাংসটাকে পুড়বে, আমরা মাঝখানে জ্বলবো। হাড্ডির হাড্ডি কেউ খায়ও না। ঠিক আছে? খালি হাড্ডি কুকুরেও খায় না। তো হাড্ডির তো কোনো কাজ নাই। হাড্ডি হলো কাবাব মেয়ে, আমরা হাড্ডি হয়ে থাকবো, শুধু জ্বলবোই আর জ্বলবো, পরে ফেলে দিবে। আমাদের দশাটা তাই। এখানে আরো জটিলতা। যখন চায়না আর ভারত বৈঠক করবে, তখন আমেরিকা আরো সিরিয়াস হবে। আমেরিকা চাইবে যেকোনো মূল্যে এখানে অবস্থান মজবুত করা। কারণ এরাও জানে, আমেরিকাও জানে যে চায়না আর ভারত তাকে এখানে শক্ত অবস্থানে থাকতে দিবে না। সুতরাং আমেরিকাও এখানে এই মুহূর্তে বাংলাদেশের উপরে তার অবস্থান আরো শক্ত করতে চাইবে, আরো মজবুত করতে চাইবে। অর্থাৎ আমরা কেসকি কলেই শুধু পড়ি নাই, আমরা ত্রিমুখী বিপদে পড়ে গেছি। আমাদের অবস্থা কিন্তু খুব খারাপ। কারণ আমাদের না আছে নিজস্ব পররাষ্ট্রনীতি, আমাদের না আছে কূটনৈতিক জ্ঞান। আমাদের আল্লাহ এরকমই কূটনৈতিক জ্ঞান দিয়েছে যে আমাদের পররাষ্ট্র উপদেষ্টা এই ভারতের মতো প্রতিবেশী দেশ এর ওখানে গেলে ঘেঁটি ধরে বের করে দেয়, বলে যে নেশৌরি কাজে আয়া। মানে এরকম আমাদের যোগ্যতা। এরকম কূটনৈতিক জ্ঞানও তো আমাদের এরকমই। তো আমরা এবার ফান্দে পড়ে যাচ্ছি। শুধুমাত্র যে চায়না এবং ভারত আ আপনার কথা ঠিক যে চায়না এবং ভারত দিল্লিতে বৈঠক মানে এখানে আমেরিকার আধিপত্যকে চ্যালেঞ্জ করা। এটা আবার আমেরিকা তো আগে থেকেই জানে। কারণ আমেরিকা তো কাউকে পৃথিবীতে আমেরিকাই একমাত্র রাষ্ট্র যে কাউকে বিশ্বাস করে না। ভারত বাংলাদেশকে বিশ্বাস করতে পারে। ইভেন ভারত চায়নাকেও বিশ্বাস করতে পারে। চায়না ভারতকে বিশ্বাস করতে পারে, বাংলাদেশকেও করতে পারে। অন্য কোন দেশকেও করতে পারে। কিন্তু আমার ধারণা যে আমেরিকাই পৃথিবীতে একমাত্র রাষ্ট্র। এটা আমার গত ৩০-৩৫ বছরের অভিজ্ঞতায় যে আমেরিকা পৃথিবীতে কাউরে কোনদিন বন্ধু মনে করে না। সে নিজের যতক্ষণ আপনি ভালো করবেন ততক্ষণ তিনি প্রয়োজনে আপনারা যদি ১ কাপ চা খাওয়াইলে আপনি যদি লেবানন নিয়ে নিতে পারেন, সমস্যা নাই তো। আপনাকে চা খাওয়াবে,
কারণ আসিফ মনির যে একটা জঙ্গি রাষ্ট্রের সেনাপতি সবাই জানে, ওইখানে গণতন্ত্র নাই সবাই জানে, ওইখানে আইন নাই সবাই জানে, ওইখানে মৌলবাদী রাজনীতি চলে সবাই জানে। তারপরে হোয়াইট হাউসে নিয়ে 1 কাপ চা খাওয়াই দিছে। 1 কাপ চায়ের কিমতি কি দেওয়া গেল? গাজা হাওয়া, লেবানন হাওয়া, এইভাবে সিরিয়াও কয়েকদিন পর হাওয়া হয়ে যাবে। আর ভাগ্যিস এই আসিফ মনির ওইখানে আপনার হায়দ্রাবাদে বিরিয়ানি খাওয়ায় নাই আমেরিকার হোয়াইট হাউসে, তাহলে মনে হয় পুরো সৌদি আরবে চলে যেত অথবা খোদ পাকিস্তান চলে যেত। যাই হোক, এটা অল্পের জন্য পাইছে গেছে, অদূর ভবিষ্যতে হয়তো খাওয়াবে। তবে আমরা কূটনৈতিক বেড়াজালে পড়ে গেছি, আমরা ফাঁদে পড়ে গেছি। এই ফাঁদটা হচ্ছে কবুতরের ওই যে কারেন্ট জালের মধ্যে পড়ার মতো, মানে আমাদের নড়াচড়া করার কোনো জায়গা নেই। আমরা এখানে বলির পাঠা হয়ে যাচ্ছি, সেটা ভারতের কাছে হোক, চায়নার কাছে হোক, আমেরিকার কাছে হোক, তুরস্কের কাছে হোক বা অন্য কোনো দেশের কাছে হোক। আমরা একটা ফাঁদে পড়ে গেছি। এই ফাঁদ থেকে বের হতে আমাদের অত্যন্ত দক্ষ কূটনীতিক দরকার, অত্যন্ত দেশপ্রেমিক নেতা দরকার। এছাড়া বের হওয়ার কোনো পথ আমি দেখতেছি না। আমাদের কপালে মানে শেষ মুহূর্তে আমরা কাবাব মেয়ে হাড্ডি হয়ে যাব। লাভ ওই চায়নার হবে, লাভ ভারতের হবে, লাভ আমেরিকার হবে, মানে ক্ষতি আমাদের। জি। জি, ফরিদ ভাই, রাশেদ হায়দার ভাইয়ের কাছেও আসি ঠিক এই বিষয়টা নিয়ে যে দিল্লিতে ওয়াং ই এবং অজিত দোভালের বৈঠক বেশ রহস্যজনক। এখানে খবরে যেটা আমরা পেয়েছি সেটা হচ্ছে চীন ভারত সম্পর্ক স্বাভাবিক হচ্ছে, অনেকটা এরকম। মানে তাদের মধ্যে যে শত্রুতা ছিল, এখন এই যে তারা যে বৈঠক করছে বা তারা যে তাদের সম্পর্কটা স্বাভাবিক হচ্ছে, মার্কিন যুক্তরাষ্ট্রকে ঠেকানোর জন্য এই দক্ষিণ এশিয়ায়, নাকি এর পিছনে অন্য কিছু আছে? রাশেদ হায়দার। এটা বাংলা একটা কথা আছে, শত্রুর শত্রু আমার মিত্র। ভারতে অজিত দোভাল এবং চায়নার যিনি বৈঠক করেছেন, উনিও হচ্ছেন যে আপনার চায়নার নিরাপত্তা উপদেষ্টা, নিরাপত্তা বিষয়ে কাজ করেন উনি। চায়নার গভর্নমেন্টের খুব হাই লেভেল একজন, সেম টু সেম অজিত দোভালের সমপর্যায়ে ওনারা বসছেন বৈঠক করতে। ফরিদ ভাই আগেই বলে দিছে যে কেন এই বৈঠক। এর ভিতরে গতকাল রাতে আরেকটা খবর আসছে যে বাংলাদেশ যে ব্রিক্সে যোগ দিতে চাইছে সেখানে অনুমোদন পায় নাই। তার মানে ভারত বা চায়না কেউ একজন মানে নাই, ঢুকবে না। ওইখানেও তো একজন না মানলে হবে, ঢুকবে না। এখন ফরিদ ভাইও বললো যে ওই আমেরিকারে ঠেকানোর জন্য দুইজনে। আচ্ছা, আমেরিকার প্রধান শত্রুকে চায় না, কারণ আমেরিকা ভালো করে জানে যে আগামী 10 থেকে 15 বছরের ভিতরে যদি কেউ ঠেক দিয়া দাঁড়ায় সেটা হচ্ছে চায়না। আচ্ছা, আমেরিকাতে বিলিয়নিয়ার আছে 368 জন, চায়নাতে আছে 316 জন, মানে সর্বোচ্চ 50-60 জন বিলিয়নিয়ারের ঘাটতি আছে। এই ঘাটতি হয়তো 2-4-5 বছরের ভিতর পূর্ণ করবে, কারণ যার কাছে যত বিলিয়নিয়ার বেশি সেই বিশ্বের পরাশক্তি। 100 বছর পর পর এটা চেঞ্জ হয়। একসময় ছিল ব্রিটেন, এখন আমেরিকা, আগামী 20 বছরের ভিতরে চায়নারাও দেখবে। তো আমেরিকার মাথা ব্যথা চায় না, অন্য আর কেউ না। হ্যাঁ, ভারতের পাশে টানতেই হবে চায়না, কারণ সে চায়না খুব ভালো করে জানে যদি ভারত যদি আবার আমেরিকার দিকে ঝুঁকে তাহলে সমস্যা। দেখেন, ফরিদ ভাই তো বললো আমাদের 18 কোটি বা 20 কোটি মানুষ, আমরা সুপার মার্কেট। ভারত কিন্তু 140 কোটির দেশ, ওইটাও সুপার মার্কেট। ওইখানেও চাইনিজ প্রচুর মাল যায়, অল্প স্বল্প মাল না। বাংলাদেশের সাথে ভারতের যে ব্যবসা বাণিজ্য আছে $14 বিলিয়ন বছরে, আমরা রপ্তানি করি 2 বিলিয়ন, আনি 14 বিলিয়ন। ভারত আবার চায়না থেকে আনে 100 বিলিয়ন, ভারত পাঠায় হতো 60 বিলিয়ন। রাইট। এই যে আপনি বাংলাদেশ তারেক ভাইয়া যে গেলেন, রাশেদ হায়দার ভাই, আপনাকে একটু ডাটা দেই। এই সময়ে, বর্তমান সময়ে এসে ভারতের সাথে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি কিন্তু আগের সরকারের তুলনায় অনেক বেড়ে গেছে। এখন 1 থেকে 1.25 বিলিয়নের রপ্তানি হয়, যেটা আগে হতো 3 বিলিয়নের। আর আগে আমদানি হতো 9-10 বিলিয়ন, এখন সেটা চলে গেছে 15-16 বিলিয়নে, এবং সেটা এই 26 সালের শেষ নাগাদ যায়া 23 থেকে 25 বিলিয়ন হবে। অর্থাৎ ভারতের সাথে আমাদের বাণিজ্য ঘাটতি হয়ে যাবে 14-15 বিলিয়ন। ভারতের সাথে বাণিজ্য ঘাটতি চিন্তা করেন কেন, আপনার চায়নার সাথে কত বিলিয়ন ডলারের বাণিজ্য ঘাটতি আছে সেটা একবার চিন্তা করেন। বিমান যে কিনবেন, হেলিকপ্টার কিনবেন, আরো কত কিছু কিনবেন, কত বিলিয়ন ডলার চায়নার সাথে আপনার বাণিজ্য ঘাটতি আছে। সব না, আমি ওই সেন্সে বলিনি তো, আমি ওই সেন্সে যাইনি। চীন থেকে কিনলে আমাদের প্রবলেম নাই, আমেরিকা থেকে কিনলে আমাদের প্রবলেম নাই, ওইটাই বলতেছি যে ভারত থেকে কিনলে তো আমাদের প্রবলেম। আমরা তো ভারত বর্জন করেছি, ভারতীয় পণ্য বর্জন করেছি, তারপরেও আমাদের বাণিজ্য ঘাটতি সেখানে হু হু করে বাড়ছে কেন? কারণ হচ্ছে যে ভারতের সাথে ভারতের মালামাল তো ভাই হিন্দু মাল, হারাম। চাইনিজ মাল তো হালাল মাল, আমেরিকান মাল হালাল। এই যে আপনি বলতে ভারতের সাথে আগামীতে 25 বিলিয়ন ডলার যাবে, আর বেশি দিন নাই, আর হয়তো 2 মাস পরে ফেন্সি দিল আমদানি করতে হবে পয়সা দিয়া। এতদিন তো চোরা চালা নাই, তেমন তো বর্ডার ঘেরাও করে ফেলাইছে।
ফেন্সিডিলও আমদানি করবেন আপনারা। তো যত যাই কিছু বলেন, যে চায়না আর আমেরিকা নিজেদের স্বার্থে, চায়না আর ইন্ডিয়া নিজের স্বার্থে এক হবে। এই যে বৈঠকটা হইলো, যে নিরাপত্তা উপদেষ্টা দুই দেশের, ওনাদের এই বৈঠক, ওনার সবটা কিন্তু এই যে নিয়ে, বঙ্গোপসাগর, বাংলাদেশ, ভারত মহাসাগর, এগুলো নিয়ে। কারণ সবচেয়ে বড় দালাল হইলো যে আমেরিকার এইখানে পাকিস্তান কাজে সাবমেরিন নিয়ে বঙ্গোপসাগরে আসবে। এগুলো সব টেনশনের বিষয়। আপনার ভারত বা চায়নার যদ্দূর টেনশন আছে, বাঙালির টেনশন আরো 6 মাস 1 বছর পরে হবে। বাঙালি এখনো বুঝতেছে না। আর ওই যে আপনি কিছুক্ষণ আগে ফরিদ ভাই বললো যে হয়তো ইন্ডিয়া একটু নতজানু হয়েছে ভিসা। আমার কি মনে হয় জানেন, এই যে ভিসা দিবে, এইটা আজকে কিন্তু বিশাল নিউজ হয়েছে, ভিসা দিবে। কিন্তু কালকে থেকে যদি ভিসা দেওয়া শুরু হয়, ওইটা কি নিউজ হবে যে দৈনিক কতজন জমা দিছে, কতজন পাইছে? কতজন পায় নাই, ওইগুলো নিউজ হবে না। ওইটা নিউজ হবে না। এখন একটা ভিসা, আমি জানি না ফরিদ ভাই বা মাসুদ, আপনি বলতে পারবেন যে ইন্ডিয়ান ভিসা নেওয়ার জন্য কত টাকা দিতে হয়? এটা এমবাসি ফি আছে সম্ভবত, কত টাকা দিতে রিফান্ডেবল? 1 লাখ লোক ধরেন আপনার ভিসা চাইলেন, তার মধ্যে পাইলেন 200 জন। যে 200 জন পাইছেন ওইটার খবর কিন্তু জায়গায় জায়গায় উনি পাইছে, বাকি কিন্তু পায় না। এদের পয়সাটা কিন্তু ইন্ডিয়ার লাভ, বাচ্চা দিব ইন্ডিয়া। আর হয়তো ভিসা দিতেছে কারণ ওখানে কি আপনার কাজের বুয়ার প্রচুর সমস্যা ভারতে। কাজের বড় সমস্যা হয়ে গেছে। না রাশেদ হায়দার ভাই যেটা বলছেন, উন্মুক্ত যখন ভিসাটা খোলে তখন সেটা ব্যাপক হবে। আপনি ধরে নিতে পারেন 95 থেকে 99% আবেদনই ওকে হবে, যদি কারো বিরুদ্ধে এলিগেশন না থাকে, অপরাধের নানা বিষয় আছে যেগুলো। যখন স্বাভাবিক ছিল তখনই 65 স্বাভাবিক হলে, না যখন ভিসা স্বাভাবিক ছিল তখনই 65-70 এত দেয় না, কোনোদিনই 90% ভিসা দেয় না। সারা পৃথিবীতেই তো আমাদের ভিসা চাওয়ার অধিকার আছে, সব দেশে আমাদের ভিসা দেয়। তো আমরা 1000 জনে অ্যাপ্লাই করলে আপনার 3 জনে পাই আমেরিকার ভিসা, বাকিরা পাই না। যে 3 জন পায় ওইটা কিন্তু আবার ফলো করে ছাপানো হয় যে অমুক পাইছে, বাকি কারা পায় না। এটা মানে যে নিউজ, প্রথম নিউজ আপনারা সবাই পড়েন যে হ্যাঁ দিচ্ছে, পরে যে কত কান্না, কত অত্যাচার, এইটা কিন্তু আর কেউ দেখি না। কাহিনীটা ওই রকম হবে, দেখে থাকেন এমনি। এগুলো তো সব খেলা। আর আপনি এতটুকু কি মনে করেন না যে অ্যাম্বাসেডরকে দিলেন রাজনীতিবিদ, ওনাকে হঠাৎ করে গতকাল রাতে কেন মন্ত্রী পদমর্যাদার করা হইল? ভারত কি চায়? না এটাই স্বাভাবিক, কারণ উনি কেন্দ্রীয় মিনিস্টার। সেখানে উনি আসার পরে উনি জয়েন করেননি, উনি অবস্থান করছিলেন ওই তার পদমর্যাদাটা ওকে না হওয়া পর্যন্ত তিনি জয়েন করেননি। ঠিক আছে, উনি তো সচিব লেভেলে, উনি মন্ত্রী তো সচিব লেভেলে এসে উনি এখানে হবে না। না এইটা আপনাকে কে বলল? সাধারণত সেই কারণে ওটা, হ্যাঁ না এইটা আপনাকে কে বলল? এটা আমাকে কেউ বলেনি, এটা লজিক। এটা আমাকে কেউ বলে, এটা লজিক। কারণ যতক্ষণ মন্ত্রী মিনিস্টার, উনি এখানে এসে সচিব হবেন বাংলাদেশে এসে, না যতক্ষণ মিনিস্টার ছিলেন ততক্ষণ মিনিস্টার। আপনার এমন কোন আইন নাই যে আপনার মিনিস্টারের পরে আপনার মিনিস্টারই চলে গেলে। ভারতের মন্ত্রী তো রাজ্যপাল হয়েছে, মুখ্যমন্ত্রী না, এরকম তো রেকর্ড আছে। রাজ্যপাল হইতো আরিফ মোহাম্মদ খান, জাস্ট রাজ্য, অথচ তিনি মিনিস্টার। একটা কথা আজকে মনে রাখেন, না রাজ্যপালের অনেক বিশাল মর্যাদা ফরিদ ভাই, ক্যাবিনেট মিনিস্টার। মাসুদ ভাই, ওনাকে আজকে মন্ত্রী পদমর্যাদা দিয়ে বাংলাদেশে রাখার কারণটা শুনেন, এটা বইলা দি। ওই যে আমাকে বঙ্গু মুসলমানরা ওই যে কালার সাদা পতাকা নিয়ে আক্রমণে যায় না ইন্ডিয়ান এম্বাসি, ভারত এবার চাইতেছে এই জায়গায় আবার একটা আক্রমণ হোক। তখনই ভারত সারা পৃথিবীতে কইব যে আমরা শুধুমাত্র একজন দেই নাই, কূটনীতিক দিনে মন্ত্রী পদমর্যাদার কূটনীতিক দিছি, তার দিকে আক্রমণ গেছে, তারে নিয়ে গালাগালি হয়েছে, তারে বলছে যে লাথি মেরে বের করে দাও। এগুলো সব ইস্যু করবে। ওই যে যেমন দেখেন না বানাইছে কারে, ইসরায়েলের অ্যাম্বাসেডর পাঠাইছে না ভারতে, ওরে কি খালি ভারতের অ্যাম্বাসেডর করে পাঠাইছে না, দক্ষিণ এশিয়ার সার্জিও গো, দক্ষিণ এশিয়ার ঠিক ওইভাবেই করছে। ভারত এটা খেলা খেলে দিছে, আমি আপনি কেউই বুঝি নাই যে কি খেলাটা খেলছে। এই খেলাটা দেখতে থাকেন। তবে এটা খুবই ডিস্টার্বিং বলবো না, অ্যালার্মিং, যে চায়না আর ভারত একসাথে বৈশা কথা বলা, যখন তারেক রহমান চায়নাতে আছেন, ওই সময় দুই দেশের হাই প্রোফাইল লোক কথা বলা, ওরা কি বলছেন। এবং আমেরিকা যে চোখ না দিয়ে রয়েছে তা না। ওই যে ফরিদ ভাই কইছে না, এক কাপ চা খাওয়াইলে যদি টার্কি দখল করে নেওয়া যায়, সুতরাং আমেরিকা হয়তো কইতে পারে যে বাবারে তোরা দুইটাই ঠিকঠাক, তোরা কি চাস? লেবানন এক কাপ চা খেলে লেবানন নিয়ে নিস, তোরা কি চাস, তোরা চাস কি এইটা বল, তোরা যা চাবি আমি উল্টা যাব। কারণ আমেরিকা তো যে অলওয়েজ ট্রাম্প, অলওয়েজ চিকেন আউট, টাকো ট্রাম্প চিকেন আউট করবেই। দেখেন না কি হয় আবার।
এটা জি। আমার আপনার জন্য অ্যালার্মিং। জি, ফরিদ ভাই একটা কমেন্ট নেই। সেটা হচ্ছে একটা কমেন্ট নেই। আমার তো আজকে কমেন্ট নেওয়াটা একটু সমস্যা হয়ে যাচ্ছে। ওই যে বিদ্যুৎ নেই, এই কারণে আমার নেটওয়ার্ক সমস্যা হয়। একজন দর্শক বলছেন, বাংলাদেশের অবস্থা ভবিষ্যতে আর্থিকভাবে পাকিস্তানের মতো এবং সামাজিক এবং ধার্মিক দিক থেকে আফগানিস্তানের মতো হবে। মন্তব্য করেছেন। উনি যেটা বলেছেন এটা তো আমি ৫ বছর যাবতীয় আওয়ামী লীগ ক্ষমতায় থাকতেই তো বলে আসছি। বাংলাদেশ একদিন এরকম হবে। তাকেই বলে আসতেছি। এটা তো নতুন না। বাংলাদেশ তো তাই হচ্ছে। অর্থনৈতিকভাবে পাকিস্তান হয়ে যাবে। মানে ভিখারিস্তান। আর মানসিকভাবে হবে আফগানিস্তান। তো বলে আসতে প্রিয় দর্শক আপনি বলেছেন, আপনার সাথে আমি একমত। আরেকটা জিনিস বলি, আপনার সাথে যখন কথা বলতেছি, তখন আমার কাছে একজন মেসেজ করেছে। আমি নিউজটা এখনো জানি না। তিনি লিখেছেন, আমার আমার এখানে একজন বলেছেন। সত্য মিথ্যা আমি কিন্তু এখনো জানি না। আগে বলে নিলাম। বললেন না যেটা আমি বলছি। আমাকে দর্শক বলেছেন। উনি লিখেছেন যে, চীন চায়না এই তারেক রহমানকে বলছে, "পশ্চিমা চশমা, তোমার যে চোখে আমেরিকার চশমা সেটা খুলে ফেলো।" তার মানে কথাটা আমরা ঠিক আছে, কথাটা ঠিক আছে। এটা আরো ৪-৫ ঘন্টা ধরে অনেক কনটেন্টই হইছে এটা নিয়ে। যাই যাই জানি না, একজন দর্শক লিখেছে যে চায়না নাকি তাকে বলেছে যে আমেরিকার পিছ ছাড়ো, ইউরোপের পিছ ছাড়ো। মানে আমার পিছ ধরো। তাহলে এটা যদি বলে থাকে তাহলে তো আমেরিকা ছাড়বে না। আমেরিকার কাছে তো আপনি মুচলেকা, অর্থাৎ আমি তো আগে আপনার কাছে মুচলেকা দিয়ে আসছি। এখন হায়দার ভাইয়ের বাড়িতে গেছি। হায়দার ভাইয়ের সাথে আপনার বিরোধ। এবার তো হায়দার ভাইয়ের সাথে আমি প্রীতি গাইঠে করলে আপনি তো আমার ছাড়বেন না। কারণ মুচলেকা তো আপনার কাছে দেওয়া। সুতরাং আসলেই আমাদের বাংলাদেশটা জটিল থেকে জটিলতর হচ্ছে। আর আমরা কি দেখলাম যে আমেরিকা বা চায়না যার সাথে বন্ধুত্ব করে সেই দেশটা জঙ্গি রাষ্ট্র হয়ে যায়। সেই দেশটা অর্থনৈতিকভাবে পঙ্গু হয়ে যায়। আপনি খেয়াল করেন পাকিস্তানের কি পরিণতি? পাকিস্তানের সাথে তো বর্তমান মুসলিম বিশ্বের মধ্যে সবচাইতে একেবারে গাইঠে পিরিতি হলো পাকিস্তানের সাথে। কিন্তু এই পাকিস্তানকে তো আমরা কোনোদিন অর্থনৈতিকভাবে উন্নতি হইতে দেখলাম না। চায়নার সাথে পৃথিবীর ২ টা অর্থনৈতিক বড় শক্তি। পৃথিবীর টপ মোস্ট আমেরিকা, টপ সেকেন্ড চায়না। এই ২ টা দেশের সাথে আমেরিকার পাকিস্তানের এত গাইঠে পিরিতি রে ভাই। আমার সাথে যদি ২ জন বিলিয়নারের খাতির থাকে, তাহলে তো আমার অন্তত বাড়িঘর থাকার কথা, আমার মার্সিডিজ থাকার কথা। কারণ আপনারা ২ জন বিলিয়নার। ২ জন বিলিয়নার বন্ধু। তো সেইখানে আমি কিভাবে ৫,৫০০ ভিক্ষুক ঘেঁটি ধরে বের করে দেয়? ধার্মিকস্থ গালা হয়। সারা পৃথিবীতে ৯০% ভিক্ষুক পাকিস্তানি কেন? তো পাকিস্তান আর চায়না দেখেন, চায়না এত উন্নয়ন, সিপ্যাক নামে কত উন্নয়ন করলো পাকিস্তানের। কিন্তু ফলাফল কি? সেই পাকিস্তান যেই জায়গাতে ইসা। তো সেই চায়না, সেই আমেরিকাই তো বাংলাদেশে। তো আমার কাছে কেন যেন মনে হয়, আমরা অর্থনৈতিকভাবে যে দর্শকটা আপনারা এখানে কমেন্টস করেছেন, অর্থনৈতিকভাবে আমরা পাকিস্তান হব। আর মানসিকভাবে আমরা আফগানিস্তান হয়ে যাব। এবং অলরেডি এটা হয়ে গেছি আমরা। মানে আমরা আপনি দেখেন, বিএনপি যখন ক্ষমতায় ছিল কত বিলিয়ন মজুদ ছিল? আমাদের অর্থনীতি কত বিলিয়নের? শেখ হাসিনা যখন ক্ষমতা ছাড়লো অর্থনীতি কত ছিল? এই মুহূর্তে বাংলাদেশের জিডিপি কোথায় নেমে গেছে? এই মুহূর্তে বাংলাদেশের রিজার্ভ কত? এই প্রশ্ন করলেই কিন্তু আমরা দুধ কা দুধ পানি কা পানি হয়ে যায়। আমরা যদি প্রশ্ন করি, ওই যে রাশেদ ভাই বললেন যে ধরে নিলাম আওয়ামী লীগ খুব খারাপ দল ছিল, শাসক হিসেবেও খারাপ। কিন্তু তার সময় তো চাকরি ছিল, বাকরি ছিল, ফ্যাক্টরি চালু ছিল। কিন্তু এখন তো সেই চালু ফ্যাক্টরি আপনি বন্ধ করে ফেলছেন। নতুন ফ্যাক্টরি তো বহুত দূরের কথা। এই যে আমাদের ভাবির ছেলেদের মুচলেকা সরকার, বাংলাদেশ কিন্তু পৃথিবীর একমাত্র দেশ, যেটা আপনাদের বারবার বলি। যে পৃথিবীর একমাত্র দেশ যেখানে কোনো বিরোধী দল নাই। যেখানে কোনো স্বতন্ত্র দল নাই, সবই সরকারি দল। এই তারেক রহমান সরকারি দল, জামাত হলো সরকারি বিরোধী দল, আর আমার ভাবির পোলার হলো সরকারি স্বতন্ত্র দল। এখানে কোনো বিরোধী দল নাই। পৃথিবীর একমাত্র। এদের আরেকটা নোবেল প্রাইজ দেওয়া হতো। রাজনীতির উপরে যদি নোবেল থাকে, তাহলে ১০-১২ টা নোবেল একবারে এই মুহূর্তে বাংলাদেশে দেওয়া উচিত। তো এই সরকার, এদের দেখেন আপনার অবস্থাটা দেখেন। এরা কি? এরা না বিনিয়োগ আনতে পারতেছে, না দেশি বিনিয়োগ তারা সৃষ্টি করেছে, না কর্মক্ষেত্র সৃষ্টি করেছে। বরং শেখ হাসিনা যেগুলো, এমনকি পদ্মা ব্রিজের পিলারের নিচের মাটি আপনাকে কামড়ায় খাইতে হইতেছে। মাটি আর দুনিয়ার কোথাও নেই। আর মাটি আর আবার আবার আমাদের মন্ত্রী মহোদয়, আমাদের বাংলাদেশের মানুষ কত বড় বোকা আর কত সুতিয়া মনে করে এদের। এই মন্ত্রীরা বলে যে ওখানে মাটি বেশি তাই আনছে। মাটি বেশির আর কোন জায়গা ছিল না বাংলাদেশের। ওই পদ্মা ব্রিজের পিলারের মাটি এত বেশি হয়ে গেছিল। আর কোথাও মাটি নাই। মানে এই সমস্ত উদ্ভট যুক্তি। আবার আজকে দেখলাম আমাদের বৃহত্তর ময়মনসিংহের এক জাতীয়তাবাদী এমপি বলেছেন সংসদে ৫০ বছরের আওয়ামী লীগ ক্ষমতায় আসতে পারবে না। আমি তো বুঝতেই পারলাম না ৫০ বছর পর ময়মনসিংহটাই বাংলাদেশ থাকবে কিনা এটাই তো আমার সন্দেহ আছে। আর আওয়ামী লীগের চিন্তা করে ৫০ উনি কয়দিন পরে কিন্তু হারিকেন লাগায় তারা খুঁজে পাওয়া যাবে না আমরা জানি। ৫-৬ মাস পরেই কিন্তু তাদের কাপড়-চোপড় নষ্ট হয়ে যাবে। আগামী ২৩শে জুনের আগে এই যে নেটো বাহিনী আনতে হবে আওয়ামী লীগ ঠেকাইতে। এটা আমাদের ওই ময়মনসিংহের এমপি ভুলে গেছেন। এমন না যে আমি আওয়ামী লীগের পক্ষে বলে এটা বলতেছি, রিয়ালিটি বলতেছি। এটা হচ্ছে রিয়ালিটি। এই দেশের জনগণকে যেভাবে আপনি রেখে দিয়েছেন, বহির্বিশ্বের সাথে আপনার সম্পর্ক খারাপ, প্রতিবেশীর সাথে আপনার সম্পর্ক খারাপ। বাংলাদেশে হামাসের ঘাঁটি বলে প্রচার হয়ে গেছে এবং তারপরেই দেখলাম আমরা কালেমার পতাকার নামের ফাত্রামি শুরু হয়ে গেছে পুরো দেশে। অর্থাৎ আপনি দাওয়াত দিচ্ছেন, আসো, আসো, বম্বিং করো, বম্বিং করো, আসো, আসো, বিমান হামলা করো। ফরিদ ভাই একটু তাহলে এই প্রসঙ্গে একটু প্রশ্ন করি। আপনি যেটা বলছিলেন,
আমাদের বাংলাদেশের একজন সিনিয়র সাংবাদিক ব্লিটস এর সম্পাদক শোয়েব চৌধুরী আজ ফেসবুক একটা স্ট্যাটাস দিয়েছেন এবং কিছু ছবি শেয়ার করেছেন। তিনি বলছেন, দেশব্যাপী গত কয়েকদিন যাবৎ আল কায়দা, আইসিস এবং হামাসের হাজার হাজার পতাকা ছড়িয়ে পড়ছে। এবার রাজশাহীর এই মালোপাড়া এলাকায় অবস্থিত দারুল উলুম মাদ্রাসা ও এতিমখানায় দেখা গেল এই উদ্বেগজনক দৃশ্য, যেখানে জঙ্গি সংগঠনের পতাকার পাশে রাইফেল উঁচিয়ে ছবি তোলা হচ্ছে, এমনকি শিশুদেরও এসব কাজে উৎসাহিত করা হচ্ছে, যা এর আগে আমরা আইসিস কিংবা হামাসের ক্ষেত্রে দেখেছি। জি। এটা শোয়েব চৌধুরীর ফেসবুক স্ট্যাটাস এবং তিনি কিছু ছবি শেয়ার করেছেন। ছবিগুলো যদি একটু দেখাই, এই ছবিগুলো সালাউদ্দিন শোয়েব চৌধুরীর ফেসবুক পোস্ট থেকে কালেক্ট করা। প্রশ্ন হলো, আসলে কোন দিকে যাচ্ছে বাংলাদেশ? আমাদের এক দর্শক বারবার কমেন্ট করছিলেন যে বাংলাদেশে কি খুব শীঘ্রই শরিয়া আইন চালু হচ্ছে? ফরিদ ভাই। আমি দোয়া করতেছি বাংলাদেশ সরিয়ে আইন চালু হোক। কারণ প্রথমে মরবো মৌলবীরা, যদি সত্যি সরিয়ে আইন চালু। প্রথমে মৌলবীরা পালে মারা যাবে। আমি তো দোয়া করতেছি এখন। আগে সরিয়ে আইনের বিরোধিতা, আমি দোয়া করতেছি করেন সরিয়ে আইন চালু করেন। প্রথমে তো বলৎকারী মৌলবীদের আগে মসজিদের সামনে, মাদ্রাসার সামনে পুইতা ওদের পাথর মেরে মারতে হবে, প্রথম কাজ। আবার আমি যতদূর জানি যে ইসলামী আইনের সমকামী যারা, তাদের নাকি আগুনে পুড়ে মারতে বলে। তাহলে মোটামুটি দুযোগে যাওয়ার আগে বাংলাদেশের সকল মসজিদ এবং মাদ্রাসার মৌলবীরা প্রতি সপ্তাহে দুযোগে যাওয়া শুরু করবে, পৃথিবীতে থাকতেই। আমি তো চাইতেছি এখন সরিয়া হোক। এই যে বাংলাদেশে না সরিয়া আইন হবে, হওয়া উচিত। একটু শিক্ষা দরকার আছে। যেমন এই যে আওয়ামী লীগ সরকার না থাকলে কি হয়, এবার একটু বুঝছে বাংলাদেশের জনগণ। একটু সরিয়া নিক, তারা বুঝুক কেমন লাগে। এই যে দামি বন্দুক নিয়ে তারা দাঁড়িয়ে আছে, মেসেজটা কি গেল পৃথিবীতে? অর্থাৎ ইসরায়েলের যে দক্ষিণ এশিয়া বিষয়ক রাষ্ট্রদূত যে মেসেজটা দিয়েছেন যে বাংলাদেশে হামাসের ঘাঁটি আছে, এটাই তারা সাক্ষী দিয়ে দিল। অর্থাৎ সাক্ষীও সবল, ঘটনাও সত্যি, এটা প্রমাণ করে দিল। মানে সারা পৃথিবীর মানুষ চিন্তা করে কিভাবে নিজেদের নেগেটিভ বিষয়গুলো আমরা ঢেকে রাখবো। বাংলাদেশই একমাত্র দেশ যেখানে তাদের নেগেটিভ গুলো পৃথিবীর সামনে তুলে ধরার জন্য মরিয়া হয়ে থাকে। এই যে কালামার পতাকার নামে ফাত্রামি, তো টোটালি ফাত্রামি। এরা আসলে জানে যে এই পতাকাটার সামনে আনলে মানুষ কোনো কথা বলবে না। সাধারণ দৃষ্টিতে কালামার পতাকার সমস্যা কি, কিন্তু এটা যে কি সমস্যা বয়ে আনবে এটা তো আর কয়েকদিন পরে বুঝবে। আর বেশি দিন নাই। সমস্যা হলো যে এরা তো নির্বোধ, আপনি তাদের বুঝাইতে পারবেন না। এরা যখন পালে মরবে তখন বলবে ভাগ্যে আছে তাই করছে। কিন্তু আমরা যারা বুঝি তারা তো বুঝলাম যে এটা তো এইভাবে নিয়ে যাওয়া হলো। অর্থাৎ একটা মানুষ উপর থেকে ছাদে, আমরা দেখতেছি একটা লোককে ছাদ থেকে নিয়ে ফেলে দিচ্ছে, আমরা দেখতেছি। কিন্তু ও ভাবতেছে এটার ভাগ্য। এই নির্বোধ তো আপনি বুঝাইতে পারবেন না। এই যে পাকিস্তান আজকে প্রত্যেক শুক্রবার হইলে নিজেরাই নিজেদের মসজিদ নিজেরা উড়াই দেয়। আফগানিস্তানের তো আলাপই নেই। ওই যে একটা দর্শক আপনার এখানে কমেন্টস করেছে, ওটাই সত্যি হতে চলেছে। আমরা পাকিস্তান হয়ে গেছি, এখন আফগানিস্তান হবো। ফলাফল তো এটাই হবে। আপনি যদি পাকিস্তান হন, আফগানিস্তান হন, ফল কি হবে? মান্দার গাছে তো আর আপনি আপেল পাবেন না। মান্দার গাছে তো আর আঙ্গুর, কমলা পাবেন না। মান্দার গাছে কাটা, আর পাতাটাও কাটালা পাবেন। মান্দার গাছ তো চিনেন আমগুলা, কাটালা পাতা। খোঁজা কাটা হয়, তার বডিতে কাটা, পাতায় কাটা। তো সেই কাটা আপনি বলতেছেন। তো পাকিস্তান, এটা আমাদের দেশের মানুষ এত বড়ই নির্বোধ যে আজকে যদি মির্জা গালিব বেঁচে থাকতো তাহলে তিনি কবিতা লিখতেন উল্টা করে। चुतिया का कोई कमी नहीं है गालिब, एक ढूंढो तो बांग्लादेश में लाखों मिलेगा। এটা বলতো এখন। বলছিল না যে चुतिया का कोई कमी नहीं है गालिब, एक ढूंढो तो হাজার মিলেগা। কিন্তু আজকে তিনি ওটা হাজার মিলেগার জায়গায় বলতেন যে ইয়ে লাখো মিলেগা, করোড়ো মিলেগা, বাংলাদেশের নামটা বলতো আজকে যদি বাইচা থাকতো। কারণ আপনি দেখেন আমাদের চোখের সামনে দৃষ্টান্ত পাকিস্তানের কি পরিণতি হয়েছে। আমাদের চোখের সামনে দৃষ্টান্ত আফগানিস্তানের সন্তান বিক্রি করে ভাত খাইছে মা বাবা। সেই পাকিস্তান আফগানিস্তান হওয়ার জন্য আমরা উদগ্রীব। এখন একটা মানুষ, আমাকে যদি রাশেদ ভাই কালকে লাঠি দিয়ে মারতে আসে, আপনি ফিরাইতে পারবেন। কিন্তু আমি যদি আত্মহত্যা করতে যাই, আপনি আমাকে ফিরাইতে পারবেন? পারবেন না, রক্ষা করতে পারবেন না। আপনি আমাকে শত্রুর হাত থেকে বাঁচাইতে পারবেন। কিন্তু আমি যদি আত্মাহুতি দেই, আপনি আমাকে কিভাবে রক্ষা করবেন? আমার কাছে কেন যেন মনে হয় বাংলাদেশটা আত্মহত্যা করতে যাচ্ছে। সুখে খাইতে ভূতে খেলাইতেছে, ভালো লাগতেছে না। আফগানিস্তান দেখেও শিক্ষা পায় না, তুরস্ক দেখেও শিক্ষা পায় না, সিরিয়া দেখেও শিক্ষা পায় না, লেবানন দেখেও শিক্ষা পায় না, গাজা দেখে তো শিক্ষা পাবেই না। কিছু করার নাই, যে মামুনুলের মতো 501 নম্বরে গিয়ে লম্পট্য করবো, পরে ওটার আবার উদযাপন করবে। মানে চরিফে চরি ফের বেশি না জরি। আল্লাহ আসলেই বাংলাদেশের মুসলমানদের আকল নিয়ে নিছে। আর একটা মানুষের জাতির সম্প্রদায়ের জন্য আকল না থাকে তখন ধ্বংস অনিবার্য। আমাদের অবস্থা তাই। জি, ধন্যবাদ। জি, রাশেদ হায়দার। ফরিদ ভাই ধন্যবাদ। রাশেদ হায়দার ভাইয়ের কাছে আসি। রাশেদ হায়দার ভাই, আপনি আপনার ফেসবুকেও স্ট্যাটাসেও আমি এই ছবিগুলো দেখেছি, আপনি শেয়ার করেছেন। মূলত কোন দিকে যাচ্ছে বাংলাদেশ? এই যে ফরিদ ভাই যেটা বললেন যে ইসরায়েলি রাষ্ট্রদূতের যে মন্তব্য, বাংলাদেশে হামাসের ঘাঁটি আছে, এই মন্তব্যের পরেই কিন্তু এই দৃশ্যগুলো খুব জোরালো ভাবেই কিন্তু দেখা যাচ্ছে।
রাশেদ হায়দার। মাসুদ ভাই, এই ছবিগুলো আমি দিছি, এর সাথে আরো অনেকগুলো ভিডিও আছে যেখানে বাংলাদেশের প্রিন্টিং হচ্ছে, এই পতাকা, কালো পতাকা, সাদা পতাকা, প্যাকেজিং হচ্ছে, পাঠানো হচ্ছে, এই ধরনের অনেকগুলো ভিডিও আছে, আমার ফেসবুকে গেলে পাবেন। সময়ের কারণে আপনি আগে বললে হয়তো আপনাকে পাঠাই দিয়ে আপনি দেখাইতে পারতেন দর্শকদেরকে। এছাড়া যাত্রাবাড়ি ফ্লাইওভারের উপরে বিশাল কলমে লেখা পতাকা, এবং আপনার মুফতি হান্নান ওয়ার্ল্ড কাপ শুরু হওয়া যেদিন হবে তার আগের দিন ঘোষণা দিয়েছিল, ওনার ফেসবুক পেজে গেলে এটা পাবেন, যে বাংলাদেশের যত জায়গায় ব্রাজিল বা আর্জেন্টিনার পতাকা ঝুলবে সব জায়গায় তোমরা কলমার পতাকা লাগায়। এরপরে শুরু হয়েছে কিন্তু এগুলো। এই ঘটনার পরই যে আপনার ইসরায়েলি রাষ্ট্রদূতের এই কথা। এখন ইসরায়েলি রাষ্ট্রদূত, ওরা দেখেন মোসাদ, ওরা খবর রাখে কোথায় কি হচ্ছে না হচ্ছে সব। এই মুফতি ইজার বা এরা কি করতে চায়, এদের সাথে কার কার সম্পর্কে সব জানে, এরা সবই জানে। এই খবরগুলা আসছে। এখন আপনি আস্তে আস্তে ফেসবুকে দেখতেছেন, আজকে যেমন আরো 3টা গ্রামের স্কুলেই অলরেডি কালেমা লেখা পতাকা। এখন আমার যা মনে হচ্ছে কি জানেন, এই পতাকা মনে হয় ঝুললে আমরা সব ডিরেক্ট বেহেস্তে যাব, এরকমই মনে হয়। আপনি এখানে একটু আগে একটা কমেন্টস লেখছে এক ভাই, আমি পড়তেছিলাম যখন ফরিদ ভাই কথা বলতেছিলেন, উনি লিখলেন যে আজকে ইয়েতে স্পেন থেকে ইসরায়েলের রাষ্ট্রদূতকে বের করে দেওয়া হয়েছে, আর তোমরা মানে ফরিদ ভাই, আমি বা আপনি, আমরা এখনো ইসরায়েলের কথাই লাফাই। আমি ওই ভাইরে বলতে চাই, ইউরোপের সবচেয়ে দুর্বল দরিদ্রতম দেশ হচ্ছে স্পেন। হ্যাঁ, সবচেয়ে দুর্বল। এটা কি করলো আর না করলো এটা দিয়া ইসরায়েলের কিছু যায় না। আর সেনজিন কান্ট্রিতে সব দেশে না, যে কোনো একটা দেশে থাকলেই হয়, কারণ ভিসা তো একটা নিবে। কোন ইউরোপিয়ান ইসরায়েল যেতে ভিসা লাগে না, কোন ইসরায়েলির ইউরোপ আসতে ভিসা লাগে না। সোজা কথা হয়েছে এইটা, একদম সোজা কথা। সুতরাং ওইটা নিয়ে আপনারা এত টেনশন হবেন না যে ইয়ে বাইর করে দিচ্ছে। যদি কথা কূটনীতিক সম্পর্ক ছিন্ন করছে ফ্রান্স, জার্মান, ইটালি, তাইলে লাফাইয়েন ভাই। তো ইসরায়েলের কিছু যায় আসে না, বরং ইসরায়েলের সাথে ইউরোপের এরা যদি করে তাইলে লাফাইয়েন, এর আগে না। বরং ইসরায়েল যদি সম্পর্ক নষ্ট করে আবার তাতে অনেকে দেখি যে এখন ওই যে ইসলামিক জোশ আছে, আপনি যে ছবিগুলো দেখালেন বাংলাদেশে ইসলামিক জোশ, যে মানে কি মুসলিম ন্যাটো করতেছে তার কি পাকিস্তান মিল্লা 36টা মুসলিম কান্ট্রি এক হইয়া গেছিল ওই ইসরায়েলের লগে যুদ্ধ করতে। সেইখানে ইসরায়েল 3 দিনে গোলান হাইট মালভূমি খেয়ে ফেলাইছে, 36টা মুসলমান দেশ গেছে গা। আপনার এই যে ছবিগুলো দেখাচ্ছেন বাচ্চার হাতে, আপনারা যদি চান আমি আমার বাচ্চাদের ডাইকাই না, আপনারা জিজ্ঞেস করতে পারেন, আজ পর্যন্ত কোনো মার্কেটে গেলে তাদেরই কখনো আমি বন্দুক, পিস্তল, ছুরি, খেলনা এগুলো কিনে দেই নাই। কারণ এগুলো কিনে দেওয়ার সাথে সাথে আপনার ব্রেইনে একটা কাজ করবে যে এগুলো করতে হবে। তুমি এই বাচ্চাদের হাতে এইসব অস্ত্র দিয়ে, কলমের পতাকা দিয়ে অস্ত্র দিয়ে তুমি কি বুঝাইতে চাইতেছো? আজ থেকে 15 বছর আগে কিন্তু পিস্তল ছিল, এগুলো তো ইহুদিদের তৈরি পিস্তল। এই প্রযুক্তি তো ইহুদিদের। তোমরা তো তীর, ধনুক আর পাথর দিয়ে না সংগ্রাম দেখাইবা, এগুলা কেন আনো? এটা বাংলাদেশকে যে কোন জায়গায় নিয়ে যাইতেছে এই ছবিগুলো, আপনি কি মনে করেন শুধু শোয়েব চৌধুরী বা আমি বা ফরিদ এরা দিছে? পৃথিবীর ম্যাক্সিমাম দেশে অলরেডি পৌঁছে গেছে। আপনি যতজন স্ট্যাটাস দিছে দেখেন, সবাই ওখানে হ্যাশট্যাগ করে দিছে ইউএন, সবাই ওখানে হ্যাশট্যাগ করে দিছে ওয়ার্ল্ড মিডিয়া, ওয়ার্ল্ড নিউজ, জাতিসংঘ থেকে শুরু করে সবগুলোতে হ্যাশট্যাগ আছে। ওরা পাবেই, এবং এগুলো পাচ্ছে। আপনি ইসরায়েলি ওই অ্যাম্বাসেডার যা বলছে কোনো ভুল বলে নাই। এটা আমি আপনি এতক্ষণ বুঝতেছি না, ফরিদ ভাই কইতেছে উনি 5 বছর যাবত চিল্লাইতেছে যে বাংলাদেশ ইসলামিক স্টেটের দিকে যাবে। ওই শেখ হাসিনার নামানো হয়েছে এই কাজের জন্য, যে শেখ হাসিনা যতক্ষণ না যাবে এইখানে মৌলবাদীরা মাথাচাড়া দিতে মাথাচাড়া দিয়া উঠলে এই আমেরিকায় কচু কাটা করবে। কারণ আমেরিকার এই দেশের ভূখণ্ড দরকার, নদী দরকার, কিছু একটা করার দরকার। আপনি 4-5 দিন আগে মানে রাশেদ হায়দার বা ইসরায়েল আমেরিকা তখন এখানে জঙ্গি দমন করতে আসবে, যেমনটা তারা আফগানিস্তানে গেছিল। না 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 না, কে বলছে আপনাকে আফগানিস্তানে গেছে ওরা জঙ্গি দমন করতে? আফগানিস্তানে জঙ্গি দমন করতে যায় না, ওরা জঙ্গি দমন করতে গেছে মিশরে। ব্রাদারহুড উল্টা লটকায় মারছে, ব্রাদারহুড আনছে না ওরা, এরপর দমনও করছে ওরা। সেম ঘটনা বাংলাদেশেও ঘটাবে, এটা লেখা রাখেন। কপালে বহু দুর্ভাগ্য আছে আমাদের। তালেবান, আল কায়েদা এগুলাও তো সেই আমেরিকাই তো সৃষ্টি করেছিল, ওরাই সৃষ্টি করবে। আমাদের এখানেও তো এমন কিছু সৃষ্টি করবে, তারপর ওদেরকে দমন করতে এসে আমাদেরকে দখল আমাদের করবে এখানে তো একদম সৃষ্টি থেকে আমাদের কইরা দিছে অলরেডি। 5ই আগস্টে তো ওই খেলাটা দেখাই দিছে। হ্যাঁ, ভালো কথা। 1 মিনিট আমি একটু অবশ্যই করি। আমার 2 খান আমার সেই ভানুর মতো 2 খান কথা আছে। আপনি বললেন আল কায়েদা, তালেবান আমেরিকার তৈরি, কিন্তু তালেবানের জন্য খুশিতে তো বাংলাদেশে মিছিল করে।
ইহুদি নাসারাদের এরা খুশি হয় কেন? এটা তো বুঝলাম না। মানে যখন তালেবানরা হারে তখন আমেরিকা তৈরি। যখন তালেবান জিতে তখন মুসলমানের ইমানদারদের। মানে এইখানেও কিন্তু ২ খান কথা আছে, বাটপারি আছে। এইটা আমি মাননীয় স্পিকার আমি এখানে পয়েন্ট অফ অর্ডার একটা লিখে দিলাম। এটা একটু মানে নোটে রাইখেন আরকি। মানে আমরা সবাই তালেবান, বাংলা হবে আফগান। মিছিল করে না? এটা কি করছে? এটা কি আমেরিকা করাইছে ৯০ আপনারে? দশকে এই ধরনের স্লোগান ছিল বাংলাদেশে। আমি ছিল শুনেছি। না। কোটি, কোটি এখনো মানুষ আছে। এখনো আছে। এখনো আছে। এখনো যখন তালেবানদের মাইর দেয় তখন বলে কি কয় এটা তো আমেরিকাই বানাইছে, আমেরিকাই মারে। যেই তালেবানরা জিতে কয় এই যে দেখো মুসলমান কত ইমানদার। আল্লাহ জিতাই দিছে। এটা আমরা কি দেখি নাই? যখন আমেরিকা আফগানিস্তান থেকে চলে গেল বাগরাম ঘাঁটি ছেড়ে তখন তো মুসলমানরা এটা উদযাপন করেছে। মুফতি ওই যে মামুনুলের মতো ৫০১ নম্বর উদযাপন করেছে। হ্যাঁ, তাহলে এটা মুফতি আন্নান, মামুনুল এগুলো সবাই তো উদযাপন করছে। আপনি যদি এখন বলেন যে ওটা আমেরিকা, আল কায়দা আমেরিকার তাহলে আপনি লাদেনরে ঘৃণা করেন না কেন? একটা মুসলমান পাবেন যে লাদেনকে ঘৃণা করে বাংলাদেশে একটা হলো মুসলমান। আমাকে তবে দেখান যে ফরিদ ভাই আমার কি মনে হয় জানেন? আমার কাছে কিছু ভিডিও আছে বিভিন্ন স্কুলে গ্রামের দিকে পতাকা। একদিন আমার মনে হয় কি জানেন? ১ মাসের ভিতরে আপনি ঢাকা শহর এবং চট্টগ্রাম শহরে বিভিন্ন স্কুল, কলেজ যে আপনি এই পতাকা ঝুলতে দেখবেন জাতীয় পতাকার উপর। না, রাশেদ হায়দার ভাই একটু থামাই। জি। এই পতাকা যেটা বলছেন কালেমার পতাকা, আমি মনে করি না যে এটা খারাপ। বাট এটা কি মেসেজ দিচ্ছে সেটা নিয়ে আলোচনা করা যায়। মেসেজে আসলে আপনার টার্গেটটা কালেমার কি? পতাকা আমি তো পতাকা দিতে আপনার পারেন না। আপনি কালামের পতাকা এটা অবশ্যই খারাপ। আপনি এটা কেন উড়াবেন? আমাকে বলেন আগে কেন উড়াবেন? অন্য পতাকা উড়ান না কেন? এটা কেন এটা আপনি উড়ান? এটা অবশ্যই খারাপ। বাংলাদেশ তো সেকুলার না, দেশ। আ বাংলাদেশ তো সবার আমি জানতে বাংলাদেশ চাচ্ছি যেটা আমি 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 যেটা বলতে চাচ্ছি সেটা হলো কালেমার খচিত বা ক্যালিওগ্রাফি ওকে ফাইন। কেউ যদি তার বাড়ির সামনে রাখে, ঘরের ভিতরে রাখে আমার কোনো সমস্যা নেই। বাট এখন কিন্তু যে কিন্তু যারা এটা এটা যেটা বলছেন যারা শোয়েব করতেছে চৌধুরী না, 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 যেটা না, ছড়িয়ে পড়ছে, এই ছড়িয়ে শুনেন, পড়াটাতে কি মেসেজ যাচ্ছে? যারা এটা করতেছে কালামের পতাকা তারা তো আর্জেন্টিনার পতাকার বিরুদ্ধে এটা এস্টাবলিশ করেছে। তারা ব্রাজিলের পতাকার বিরুদ্ধে এটা এস্টাবলিশ করতেছে। কয়দিন পরে বাংলাদেশের পতাকার বিরুদ্ধে এটা এস্টাবলিশ এটা অবশ্যই ভালো না। প্রশ্নই আসে না। এটাতে নিজস্ব তাদের এজেন্ডা আছে। যেমন এই যে দেখেন যখন এই জুলাই সন্ত্রাসী আন্দোলন করলো কি বলল? মুজিবের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, তোমার আমার ঠিকানা, পদ্মা মেঘনা যমুনা বলে নাই স্লোগান এগুলো? স্লোগান দিয়ে পরে কি করছে? এখন ৩২ নাম্বার ভাঙ্গে আর জয় বাংলা স্লোগান দিলে পিটায়। কালেমার পতাকা মানে নিয়ে আসছে বাংলা ফরিদ ভাই যেটা বলতে চাচ্ছেন যে পতাকাটা এখন আমরা সাদা দেখছি সেটা কদিন পর জি, জি, এই তো ২৫-২৪ এর আন্দোলনের সময়ও কালো পতাকা আমরা দেখেছি। এখন এটা এখনো নিয়ে সমালোচনা হওয়ার পর এই পতাকাটা এখন সাদা হয়েছে। এটা জি, কদিন পরে জি, কালো বা সবুজ হয়ে যাবে। সবুজ না দেখা যায়। অলরেডি কালো আছে। আমি তো বললাম যে কালো যে বানায়া যে পাঠাচ্ছে সবুজটা সবাই হচ্ছে এখন কালো। হামাসের আর কালোটা আইএসএ হচ্ছে দেশ আপনার আল কায়েদা। জি, জি। দেশের। আপনি যেটা বলছেন কালেমার পতাকা খুব ভালো। আমিও মানি। কিন্তু কাটিং, কালার সব যদি আপনার সন্ত্রাসীদের মতো হয় তখন খারাপ। আপনি না, না, হুজুরের না, না, মাইয়া বিয়ে করলেন বড় শখ। আমি আবারও দ্বিমত করি। কালামার পতাকা আপনি হিন্দুদের না পতাকা ফরিদ ভাই আপনি একজন হুজুরের মাইয়া বিয়ে করলেন যে মেয়ে দেখতে শুনতে খুব সুন্দর খুব সৎ। এখন আপনি বিয়ে করে যেদিন আনলেন সেই দিনই রাইতে মাইয়া কইলো যে আসো আমরা জিহাদের জন্য প্রস্তুত বোম লাগাই আছে চলো জি, আমরা ফুটতে যাই দুজন। জি, 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 বুঝলো? এই যে এটাই এখন আপনাদের দেখাইতেছে কালেমার পতাকা কয়দিন পরে এই পতাকাই কবে যে আসো জিহাদে অংশগ্রহণ করো। এটা তাদের আল-তাকিয়া। এটাকে ইসলামের ভাষায় বলে আল-তাকিয়া। এটা হলো হ্যাঁ, প্রতারণা মুনাফিকি। আপনাকে দেখাবে একটা পরে করবে আরেকটা। এইটা আমরা জানি। ওই এবং যে আপনার এই যে ব্যারিস্টার একটা আছে না জামাতের হুম, উনি কোরআনের এক আয়াতের অপব্যাখ্যা দিলেন না এই যে ২ দিন আগে জি। কি একটা জানি কইরা কইলেন যে আমাদের তামান্না জিহাদ করে মৃত্যুবরণ করা ঐরকম। ও মরবে না, ও মরবে না। ও মারাবে মাদ্রাসার এতিম পোলা। ও নিজে মরবে না। গোলাম আজমের পোলা মরে, নিজামীর পোলা এসে মরে, সাইদির পোলা মরে, ওই মাদ্রাসার এতিম বাচ্চা পোলাপানরা বম-টম বাইন্ধে নিয়ে বম চিত্তরে নিয়ে আমল। এটাই করবে। ৫৬০ টা বোমা ফুটাতে যেই যা হয়েছিল ২০০১-০৬ তার চেয়ে বেশি অঘটন ঘটাবে এই পতাকা দিয়ে। দেইখা থাকেন। এবং এখানে তারা একটা কৌশল নিয়েছে যে এই পতাকা আনলে তো কেউ কিছু বলবে না। ইসলামের পতাকা ফরিদ এটা বলে। ভাই ওই যে এখন একজন মাসুদ কমেন্ট ভাইও বুঝতেছে করেছে না তো। মাসুদ ভাই তো কালেমার বলতেছে এই পতাকা পতাকা হলো ঠিক আছে। অ্যাসিড টেস্ট। ঠিক বলেছেন। উনার বাক্যটা একেবারে এটা অ্যাসিড টেস্ট। এটাই তাদের চালাকি। ঠিকই বলেছে অ্যাসিড টেস্ট। না, আমার বক্তব্যটা ওটা না। আমার বক্তব্য হচ্ছে কালেমা তো ঠিক আছে। বাট ওটা তো আমার ধর্মীয় ব্যাপার। কিন্তু এটাকে এখন যেভাবে পতাকা বানাইয়া ছড়ানো হচ্ছে, কালেমাটা তো পতাকা বানানোর জন্য আসে নাই ভাই। এক্সাক্টলি। হ্যাঁ, এখন এই যে এটাকে যেভাবে ইউজ করা হচ্ছে, এইবার আপনার সাথে এটাকে জি। যেভাবে ইউজ করা হচ্ছে সেটার উদ্দেশ্য কি? সেই টার্গেটটা নিয়েই কথা যেটা আলোচনায় উঠে আসলো সেটা হলো জি, জি। ফরিদ ভাই কিন্তু বলছিলেন যে এটা
ছদ্মবেশী অবস্থায় আছে। এটা এই পতাকাটা এখন ব্যাপক হারে ছড়িয়ে পড়ছে। সাদা এটা ইজি করে নিচ্ছে। তারপর এটার কালার হয়ে যাবে কালো, যেটা ২৪ আন্দোলনের সময় হয়েছিল, অথবা হামাসের কালার সবুজ, এই ধরনের কালার হয়ে যাবে। এ জি। অনেকটা এরকম বলতে চাচ্ছেন। এবং শেষ পর্যন্ত বাংলাদেশ কি ইসলামী বিপ্লবের দিকে ধীরে, ধীরে এগিয়ে যাচ্ছে কিনা? আমাদের সরকারের সমর্থন আছে। সেখানে আমরা দেখছি পুলিশ দিয়ে ওদের যে রফিক আমাদের রাশেদ হায়দার ভাই যেটা বললেন যে অনেকগুলো ভিডিও আছে, আমিও দেখেছি। পুলিশ প্রহরায়, পুলিশ ওদেরকে সহযোগিতা করছে। তারা যেন এই মিছিলগুলো, এই শো ডাউন গুলো করতে পারে। মোটরসাইকেল শোভাযাত্রা হচ্ছে, পদযাত্রা হচ্ছে, নানা সরকারি ধরনের। এবং শেষ পর্যন্ত কি খুব জি। সরকারি ছত্রছায়ায় আইসিসের উত্থান, সরকারি ছত্রছায়ায় আল কায়দার উত্থান, সরকারি ছত্রছায়ায় আইসিসের উত্থান, সরকারি না, ছত্রছায়ায় আমাদের প্রাইম মিনিস্টার হওয়ার আগেই বাংলাদেশে এসেই বলেছিলেন আই হ্যাভ এ প্ল্যান। আসলে প্ল্যানটা কি? ঠিক ভাষা কিছুটা বোঝা যাচ্ছে। বাস্তবতাটা কোন দিকে যাচ্ছে ঠিক বুঝতে পারছি না। জি প্ল্যান ফরিদ ভাই। বুঝতেছেন না যে সেনা প্রধান কেবল দাঁড়িয়ে রাখতেছে, নৌবাহিনী প্রধান দাঁড়িয়ে রাখতেছে, বিমান বাহিনী বাদ রাখছে, বিমান বাহিনীও রেখেছে, নৌবাহিনী প্রধান দাঁড়িয়ে রাখা বাদ রাখছে। কয়দিন পরে বোঝা যাবে এই দেশের মানুষের প্ল্যান। হেদের ওস্তাদ আসিফ মনির দাঁড়িয়ে রাখে নাই। জি ওটা আবার রাখে নাই, আসল লোক কিন্তু দাঁড়িয়ে রাখে নাই। শাহবাজ কিন্তু দাঁড়িয়ে রাখে না, পাকিস্তানের যে শাহবাজ শরীফ দাঁড়িয়ে রাখে না, ঠিক আছে, একজনও কিন্তু দাঁড়িয়ে রাখে না, আমরা দেখেছি। তো এগুলো দেখতে থাকেন সামনে কি ঘটে। তবে ওই যে বললাম, সুখে থাকতে ভূতে খেলে। আরেকটা কথা আবারও একটু যুক্ত করতে চাই। আপনি বললেন ওটা আপনার মুসলমানের কালেমা, ইসলামের কালেমা আপনি রাখবেন, হিন্দুদের কালেমার, হিন্দুদের পতাকা নাই, ওটা টানাইতে দিবেন। আজকে যদি কোনো হিন্দু কোনো জায়গায় যদি 10টা পতাকা টানাইতো, আপনি তো গ্রামের পর গ্রাম জ্বালাই দিতেন। আরে তখন দিছে না ভাই, এই যে না, চিন্ময় কৃষ্ণ না, দাস, পতাকা ওদের গেরুয়া তো আছে, বাট ওদের সেটা গেরুয়া কোন পতাকা সেন্সে ধরনের ইউজ কারণে হচ্ছে এখনো জেলে সেটা না নিয়ে তো চিন্ময় দাস। আলোচনা করতে হবে। সেটা যেই ধর্মের ব্যাপারই হোক, না, সবারই কালকে আছে, যদি থাকুক না, হ্যাঁ, তাতে তো আমাদের সমস্যা নেই। যাত্রাবাড়ি, সায়দাবাদ, গোপালগঞ্জ, সিরাজগঞ্জ বা বিভিন্ন জায়গায়, দেশের বিভিন্ন জায়গায় কালামের পতাকা আপনি বাইন্ধা দিচ্ছেন ব্রিজে, স্কুলে আশেপাশে। আপনি হিন্দুদের পতাকা টানাইতে দিবেন? একটা পতাকা টানাইতে দিবেন আপনি? বললেন তো খুব যে ধর্মের। দেন না। খ্রিস্টানদেরও পতাকা আছে, টানাইতে দিবেন আপনি? হিন্দুরা কালকে যদি এরকম 100 জায়গায় পতাকা টানে, আপনি বলেন যে এই যে বাংলাদেশের এই হিন্দুস্তান জি, অখণ্ড ভারত বানাবে। ফরিদ ভাই যেটা বলছেন, এই যে সমস্যা তো হয়ে গেছে। আমরা কত বড়, বড় মসজিদ করি, কত বড়, বড় ঈদগাহ করি, হ্যাঁ? জি। কিন্তু ওই যে একটা মূর্তি একটু সাইজে একটা বড়, মূর্তি সেটা বানাইতে নিয়ে হবে। অনেকের আপত্তি হয়ে গেছে, বাংলাদেশে হয়। এই যে জি। কদিন আগে, আমি গতকালকে না যেন তার আগের দিন বা ২-৩ দিন ধরে বেশ কিছু ভিডিও দেখছিলাম। অ্যা রিল, এগুলো কোনো গুরুত্বপূর্ণ লোকদের রিল নয়। অতি সাধারণ, বলতে পারেন জেন জি টাইপের এরকমই ওদের রিল। ওরা এমনভাবে হুমকি দিচ্ছে যে এই দেশে হিন্দুরা থাকতেই পারবে না। আমি আবারও বলছি, এরা কোনো গুরুত্বপূর্ণ মানুষ নয়। অতি কিন্তু সাধারণ অ্যা অ্যা কনটেন্ট ক্রিয়েটর। কিন্তু এই যে আমি ১০-২০ টা তো দেখেছি। এটা তো হলো সিগন্যাল। বুঝা যাচ্ছে যে মেন্টালিটিটা কোথায়। জি, মেজরিটি জি। মেন্টালিটিটা কি হবে সেটা কিন্তু এখান থেকে বোঝা যাচ্ছে। এবং এগুলো খুব মেসেজ। কঠোর এবং কঠিন ভাষায়। এবং অ্যা জ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এজিএস কি যেন নাম উনার? অ্যা শিবিরে উনি নাকি এটা বলেছেন যে এদেশে কারা থাকবে সেটা ৪৭ এ সিদ্ধান্ত হয়ে গেছে। ডিসাইডেড হয়ে গেছে। তার মানে জি, এখানে মুসলিমরা থাকবে, হিন্দুরা থাকবে না। জি, এই তো? জি। তাহলে তো বেশ তো, ৪৭ যদি আমি আপনার জি, সাথে একটু রাশেদ ইন্টারাপ্ট সরি হায়দার, আমি প্রশ্নটা করে নিই, হুম, ৪৭ এ যে ডিসিশনটা সেটাই যদি ফাইনাল হয়, তাহলে ভারতের যে ৩০ জি, কোটি জি। মুসলিমরা হইলো, হয়ে গেল। আছে, ওদের ধন্যবাদ। কি ১৫ কোটি বাংলাদেশে আর ১৫ কোটি জি, পাকিস্তানে পাকিস্তানে পাঠাই চলে জি, জি। যাবে কিনা ভাগ কইরা? হ্যাঁ। এরকম মানে বিষয়টা কি? আমরা যে কথা বলছি, আমরা হিসাব করে বলছি কিনা? ফরিদ ভাই। না, আপনি আমার উত্তর দিয়ে দিয়েছেন। আমি ওটাই বলতে চেয়েছি যে ওকে, আমার এই রাশেদ জি, জি, হায়দার জি। ভাই কি কোনো মন্তব্য আছে? কেন ভাই 15 কোটি পাঠাবে? গোটা 30, 32, 35 কোটি যা আছে সব বাংলাদেশে পাঠাই দাও। আর কিসের এখানে বাক্স? যে হিন্দু আছে সব বাইন্দা পাঠাই দাও ভারতে। শান্তি, শান্তি, অসুবিধা কি, আর কোনো ঝামেলা নাই। ইসলাম কায়েম হয়ে যাবে। হ্যাঁ। ইসলাম কায়েম হয়ে যাবে। হ্যাঁ, ইসলাম জিন্দা হতা है हर কারবালা के बाद। সুতরাং কারবালা ঘটাই দাও। হার সোজা কার কথা। लेकिन हार কারবালা पे मरता है, मरते हैं खुद मुसलमान है। হ্যাঁ। না, কারণ ইসলাম তো কারবালা না হলে জিন্দা হইতে পারে না। কারণ ইসলাম সবসময় মুর্দা। কারবালা হয়নি। সবসময় মুর্দা। কারবালা লাগে জিন্দা হইতে। জিন্দা হইতে নইলে হয় না। না হইলে হয় না। সুতরাং পাঠাই দেন ভাই। কত ১ কোটি হবে বাংলাদেশে হিন্দু? আমি ১ কোটি, ১ কোটি ২০ লাখ ১৫ লাখ ১ এরকম। কোটি ২০ লাখ, তারপর সেকুলার আছে মনে হয় ২-৪ কোটি। তো হুম। ধরেন না ৫-৭ কোটি সব পাঠায় দাও ভারতে। আর ওই ৩৫ কোটি এগুলার আনো বাংলাদেশে। আর ওই ৩৫ কোটির সহায় সম্পদ যা আছে এগুলা সব এই যে বাংলাদেশ থেকে এখন যেগুলা যাবে এদেরে দিয়া দাও। সোজা হিসাব ভাই।
আপনি এত টেনশন করেন কেন? ভারতের দেশ মুসলমান স্বাধীন রাখ। ভারতের মুসলমান জামান পীরা পাগলা ডিমের আলি ৩টাই কিনে ৫টাই বেচে। ভারতের মুসলমানরা যদি আপনি তাহলে আমরা ফরিদ ভাই, এই পরিস্থিতি হলে বাংলাদেশের জনসংখ্যা কত হবে? মানে আমরা যে কথা বলি, আমাদের কোনো হিসেব জ্ঞান আছে? তাতে কি আমরা শাহজালালের মতো জায়নামাজ বিছাইয়া বঙ্গোপসাগরে বাড়িঘর বানায় ফেলবো? কি বলেন আপনি? এই দেশের অসুবিধা কি আছে? এই দেশে যে আমির হামজালা পীরজাদা আছে, চরমনায়ের পীর আছে, এরা শুধু ফু দিবে। ফু দেওয়ার সাথে সাথে বঙ্গোপসাগরে জমি জমা মানে হয়ে যাবে। ফরিদ ভাই, আপনাকে আবারও একটু ডিস্টার্ব করি। সেটা হচ্ছে এই যে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে যে ভারত পাকিস্তান ভাগ হলো, আপনি কি এই তত্ত্বটা টোটালি আপনার মনে হয় না যে এটা একটা বাটপারি তত্ত্ব? যেখানে নিঃসন্দেহে হিন্দুদের জন্য আলাদা রাষ্ট্র হলো না, মুসলমানদের জন্য আলাদা রাষ্ট্র হলো না, কিন্তু রাষ্ট্র দুইটা হয়ে গেল। শোনেন, এটা তো মতখোর জিন্নার। জিন্না, নেহেরু আর কমিউনিস্টরা এই কাজ করছে। কংগ্রেস আর কমিউনিস্ট পার্টি এই কাজটা, এই বদমাইশিটা করেছে তারা। তারা এই কাজগুলো করেছে। এইখানে আমি এই জন্যই তো বলেছি, সত্যি সত্যি যদি এই যে আমার যে জাহাঙ্গীরনগরের জিএস আমার ভাবির পোলা যে কথা বলেছে, সত্যি সত্যি যদি ভারতে হিন্দুগুলো থেকে যে তার মুসলমান চলে আসতো ২ পাকিস্তানে, মানে বর্তমান ২ পাকিস্তান, তাহলে তো এখনই তো আমরা ১ কোটি কামলা দিতে যাই। তখন তো বাংলাদেশ পাকিস্তানের সব লোকই কামলা দেওয়ার জন্য ভারতে ছুটতাম, আমেরিকা যাওয়া বাদ দিয়ে। তাছাড়া যদি মুসলমানদের যদি সত্যি সত্যি বের করে দিত, মানে যাইতো ৪৭ চেতনায়, যদিও ৪৭ চেতনাধারী মুসলমানগুলো হয় কংগ্রেসে ঢুকেছে, না হয় কমিউনিস্ট হয়ে গেছে। এটা আরেক বাটপারি। যদি সত্যি মুসলমান শূন্য হয়ে যাইতো ভারত, তাহলে ভারত আজকে ইউরোপ হয়ে যেত। ইউরোপের মতো শক্তিশালী অর্থনৈতিক দেশ। এখনই তো এমনি ৩, ৪, ৫ নম্বর হয়ে গেছে। তখন ইউরোপের মতো দেশ হয়ে যেত। এটা ভারতের জন্য দুর্ভাগ্য, আমার ধারণা আরকি। আর ভাঙছে তো ভারত। পাকিস্তান তো সৃষ্টি হয়েছে, স্বাধীন হয়েছে পাকিস্তান। ভারত তো স্বাধীন হয় নাই, ভারত তো টুকরা হয়েছে। ভারত ভেঙে ফেলা হয়েছে এবং পরিকল্পিতভাবেই ব্রিটিশরা এই কাজগুলো করেছে। যাতে এই ছিল দেশে তো ভারতবর্ষ, যে ভারতবর্ষ কাকিবর্ষ ছিল না তো। টুকরা করে, এটা পরিকল্পিতভাবে টুকরা করা হয়েছে। এখনো ভারতকে টুকরা করার জন্য এখনো পরিকল্পনা করা হচ্ছে। এখনো ভারতের জন্য মাথা ব্যথা। শুনেন, ভারতের এত অত্যাচার, এত নির্যাতন, এত ঝামেলা, ভারতের ভিতরে পৃথিবীতে সবচেয়ে বেশি দেশ বিরোধী মানুষ বাস করে ভারতে। আমি বলবো না কোন সম্প্রদায় বা কোন রাজনৈতিক দল বা কোন গোষ্ঠী, সেটা আমার বলার অধিকার নেই। কিন্তু সমাজদার গেলে ইশারা বিকাফি। ভারতের বিরুদ্ধে সারা পৃথিবীতে বাংলাদেশ আর ভারত ছাড়া কোথাও এত দেশ বিরোধী মানুষ আপনি পাবেন না। একমাত্র ভারত আর বাংলাদেশে পাবেন নিজের দেশের বিরুদ্ধে যারা কাজ করে। পৃথিবীতে এই ২টা দেশই সম্ভব, আর কোথাও না। পৃথিবীতে কোথাও আপনি খুঁজে পাবেন না। ভারত এখনো যে টিকে আছে, এটি তো আমার কাছে বিস্ময়। অনেকে বলে যে ভারত ভাঙে না কেন? আমি বললাম, আর ভাই টিকে আছে, এটাই তো বিস্ময়। কারণ ভারত এতগুলো, মানে আপনি আপনার ঘরে সাপ, বিচ্ছু, গোখরা সাপ, অজগর সাপ নিয়ে বাস করতেছেন, আপনার এখনো গিলা খায় নাই। এটাই তো অবাক করার বিষয়। তবে ৪৭ এর চেতনা হিন্দুদের ঠকানো হয়েছে, মুসলমান না। মুসলমানরা জিতেছিল। মুসলমানরা এই জন্য স্লোগান দেয় যে হাত মে বিড়ি, মুঁহ মে পান, লড়কে লেঙ্গে পাকিস্তান। ওটা ৪৭ নিয়ে গেছে। তারপরে জিন্না ভারতীয় মুসলমানদের বলে দিয়েছে, তোমরা এখন স্লোগান দাও যে লড়কে লিয়া পাকিস্তান, হাসকে লেঙ্গে হিন্দুস্তান। সেই জন্য মুসলমানরা বসে আছে। এটা আমার কথা না, এটা জিন্নার কথা, তাই আপনাদের এটা জানাইলাম। এটা ভারতের মুসলমানদের কথা। এটা আমার কোনো বক্তব্য না। জি, ধন্যবাদ। জি, আমরা শেষ পর্যায়ে চলে আসছি। ফরিদ ভাই, রাশেদ ভাই, আপনারা সময় দিয়েছেন, আপনাদের প্রতি কৃতজ্ঞতা। এখন যেসব দর্শক এতক্ষণ আমাদের দেখছিলেন, আলোচনা শুনেছেন, লাইক, কমেন্ট, শেয়ার করেছেন, আপনাদের প্রতি অনেক প্রীতি ও ভালোবাসা। দর্শক, খুবই দুঃখের সাথে বলছি যে আজকে আমরা অনেকগুলো কমেন্ট দেখাতে পারিনি। আমার এখানে বিদ্যুৎ ছিল না, আসছে ৫ মিনিট হলো। আর আমাদেরও আলোচনাটা শেষের দিকে আমরা চলে আসছি। আমার এখন পারতেছে, এখনো বিদ্যুৎ পান না। নাউজুবিল্লাহ। দেশে জি। উন্নয়নের পর তাও বিদ্যুৎ পান না। জি দর্শক, আমরা আজ এখানেই শেষ করব। দেখা হবে পরবর্তী লাইভে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন।